হ্যালো এভরিওয়ান। তো আজ যে নতুন ড্রামাটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি, এতে আমাদের ফিমেল লিডের নাম চামুহি অ্যান্ড সে একজন খুবই সাকসেসফুল সেলিব্রিটি। এই সময় সে একটি ইন্টারন্যাশনাল প্রজেক্টের শুটিংয়ের জন্য অ্যাব্রডে গিয়েছিল অ্যান্ড সেখানেই একটি শো করতে করতে সে একেবারে টপ পয়েন্টে পৌঁছে যায়। অনেক বেশি এনার্জি খরচ হওয়ার পর সেখানে তার হিরোর সঙ্গে কিছু ইন্টারাকশন করার কথা ছিল। এখানেই আমাদের স্টুডিও সিন দেখানো হয়, যেখানে তার ট্রান্সলেটার বসেছিল। আর এই ট্রান্সলেটারই আমাদের ড্রামার হিরো, যার নাম হুজন। কারণ এটা ছিল একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, তাই এতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হতো। সেই জন্য সবসময় তার ট্রান্সলেটার হুজন তার সঙ্গে কানেক্টেড থাকতো। আজও ঠিক এমনটাই হচ্ছিল। আসলে এই প্রজেক্টটা ছিল একটা জাপানিজ হিরোর সঙ্গে, যার নাম কুরোসাওয়া। তার সঙ্গে সে পুরনো প্রজেক্টের শ্যুট শেষ করে ফেলেছিল, কিন্তু আজ এন্ডিংয়ের সময় তাদের দুজনের মধ্যে একটু ইন্টারাকশন ছিল এবং একটি শো চলছিল। এখানে হিরো বলতে শুরু করে যে আজ এখানকার দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। ট্রান্সলেটার সবকিছু ট্রান্সলেট করছিল এবং ট্রান্সলেটার ছিল অসাধারণ। মনে হচ্ছিল যেন সে শুধু শব্দই নয়, ইমোশনও একসাথে ট্রান্সলেট করতে পারে। কিন্তু কথা বলতে বলতে হিরো একটু বেশিই বলে ফেলে এবং কুরোসাওয়া তাকে বলে দেয় যে এই সিন আমি অনেকবার দেখেছি, কিন্তু আজ এটা আরও সুন্দর লাগছে কারণ এই সিনারিতে তুমি আছো। আর এরপরে সে সরাসরি বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে খুবই পছন্দ। এই সময় চামুহি অপেক্ষা করছিল যে তার ট্রান্সলেটার তাকে কিছু বলবে। সামনে দাঁড়ানো ছেলেটা কি বলছে, কিন্তু সে কিছুই বলে না, যেন সে ফ্রিজ হয়ে গেছে। সে বুঝে উঠতে পারছিল না হিরোর কনফেশনটা তাকে বলবে কিনা। হয়তো সে মনে মনে নিজেও চামুহিকে পছন্দ করত, কিন্তু শেষে যখন সবাই তার দিকে তাকিয়েছিল তখন তাকে বলতেই হয়। সে বলে, মিস চামুহি, উনি আপনার কাছে নিজের ভালোবাসার কথা কনফেস করছেন। এটা শুনে চামুহিও একেবারে অবাক হয়ে যায় অ্যান্ড ঠিক এই শকিং সিচুয়েশনের সঙ্গে সিনটা শিফট করে যায়। আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, 1 বছর পেছনে নিয়ে যাওয়া হয়। এটা সেই সময় যখন হুজুন চামুহির জন্য কাজই করতো না, বরং সে কখনো তার সঙ্গে দেখাও করেনি। সে তখন এক নোবেল রাইটারের সঙ্গে তার ইন্টারপ্রেটার হিসাবে একটা কনফারেন্সে বসেছিল। সে খুব ভালোভাবে তার জন্য ট্রান্সলেশন করছিল অ্যান্ড শেষে রাইটার তাকে থ্যাংক ইউ বলে অ্যান্ড একটা গিফটও দেয়। সে বলে, আমি অনেক ব্লান্ডার করে ফেলি। আসলে সে খুব বেশি ড্রিঙ্ক করতো, নিজের হুঁশ নিজেই হারিয়ে ফেলতো, ভুলভাল কথা বলে দিত। কিন্তু ট্রান্সলেট করার সময় হুজুন এত সুন্দরভাবে সব সামলাতো যে তাকে ছাড়া আর কোনো ট্রান্সলেটারই তার পছন্দ ছিল না। এখন তার কাজ শেষ হয়ে গেছিল। এরপর সে একা একা ঘুরতে যায়, যেটা ছিল একটা রেস্টুরেন্ট। এই গলিটা ছিল খুবই পুরনো অ্যান্ড ট্রেডিশনাল স্টাইলের। আর ঠিক সেই সময় চামুহিও জাপানে পৌঁছেছিল। তখন সে ছিল একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। সেলিব্রিটি বলা ঠিক হবে না, কারণ কেউই তাকে চিনত না। এখানে যখন হুজুন ট্রেনে জার্নি করছিল তখন সেই ট্রেনেই চামুহিও বসেছিল। এখানে হুজুনের কিছু পুরনো স্মৃতি ফিরে আসে। সে একটা মেয়েকে মনে করছিল, দেখে মনে হচ্ছিল যে এটা তার ফার্স্ট লাভ। সে ভাবতে থাকে এই ট্রেনেই তার প্রথম প্রেমের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। অন্যদিকে চামুহি তখন হার্ট ব্রোকেন ছিল। সে এখানে এসেছিল কিছু করার জন্য, কারো থেকে বদলা নেওয়ার জন্য। সে একটি পোস্ট পড়তে পড়তে রেস্টুরেন্টে পৌঁছে যায়। এটাই ছিল তার ডেস্টিনেশন। এখানে তাকে খোঁজ নিতে হতো তার বয়ফ্রেন্ড যদি তার সঙ্গে ব্রেকআপ করে চলে যায়, তবে শেষ পর্যন্ত কোন মেয়ের জন্য। সে তাকে গিয়ে দেখতে চেয়েছিল। সে খবর পেয়েছিল যে তার বয়ফ্রেন্ড এখানে কাজ করা এক শেফের কারণে তার সঙ্গে ব্রেকআপ করেছে। কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার খুব বেশি ছিল, সে কিছুই বুঝতে পারছিল না। অ্যাপের মাধ্যমে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু অ্যাপও ঠিকমতো কাজ করছিল না। তার ভেতরের ইমোশন, তার ভঙ্গি কিছুই ঠিকভাবে ট্রান্সলেট করতে পারছিল না। সে রাগে অনেক কিছুই বলছিল, এমনকি একটা দুটো গালিও দিয়ে ফেলেছিল। তার মনে হচ্ছিল এখানে বসে থাকা কেউই তার ভাষা বুঝবে না। কিন্তু আসলে তার পাশেই তখন আমাদের হিরো হুজন বসেছিল, তবে তার হাতে একটা অন্য ল্যাঙ্গুয়েজের বুক ছিল। সেটা দেখে মনে হচ্ছিল যে সে এখানকার নয়, বরং অন্য কোনো ভাষা পড়ছে। একটু পরে সে রিয়েলাইজ করে যে সেও কোরিয়ান। সে তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয় অ্যান্ড বলে, তুমি ইচ্ছে করে অন্যর ভাষা পড়ার নাটক করছিলে, কারণ তুমি আমার কথা শুনতে চাইছিলে, তাই না? খুব মজা লাগছে না আমার দুঃখের সব গল্প শুনতে? এমন সময় সেখানে এক বাচ্চার শরীর খারাপ হয়ে যায়, যে ট্যুরিস্ট হিসেবে তার ফ্যামিলির সঙ্গে এসেছিল। তারা সেই জায়গার ভাষা জানতো না, তারা ছিল ইটালিয়ান। হুজুন তাদের জন্য ট্রান্সলেশন করে অ্যান্ড এমার্জেন্সি সিচুয়েশনে বাচ্চাটাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দেয়। সে পুরোপুরি তাদের হেল্প করে। যাওয়ার সময় সে তার জিনিসপত্র চামুহির কাছেই রেখে যায়
অ্যাম্বুলেন্সের কাছে সে বাচ্চাটার মাকে নিজের নম্বর দিয়ে দেয়, যে ইন ফিউচার যদি ট্রান্সলেটারের দরকার হয় তবে তাকে কল করতে। যখন সে ফিরে আসে তখন বাইরে দাঁড়িয়ে থাকা চামিও তার জন্য অপেক্ষা করছিল। সে তাকে সরাসরি বলে যে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর বলে তুমি কি আমার জন্য ট্রান্সলেশন করবে? আমার সিচুয়েশনও খুব ডিফিকাল্ট হয়ে গেছে। সে বলে করব, কিন্তু গালি দিতে পারবো না। সে বলে ওকে, অ্যান্ড তারা ভেতরে যায়। এখানে এসে তারা বুঝতে পারে যে মেয়েটাকে সে লাভার ভেবেছিল আসলে সে নয়। ভেতর থেকে আর একজন শেফ বেরিয়ে আসে। শুধু তাই নয়, সেই শেফ ছিল প্রেগনেন্ট। এটা দেখে তার মাথা ঘুরে যায়, কারণ তার বয়ফ্রেন্ড তো 3 মাস আগে ব্রেকআপ করেছে, আর এই মেয়ে 6 মাসের প্রেগনেন্ট। এর মানে শুধু ব্রেকআপই নয়, তার সঙ্গে চিটও করেছিল। রাগে সে কিছুই বলে না এবং সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই লেডি হুজুনকে জানায় সে আসলে তার ফার্স্ট লাভ, কিন্তু এই বাচ্চাটা তার নয়, বরং তার এক্স হাজবেন্ডের, যার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। আর এই সময়টা তার জন্য খুবই কঠিন ছিল, যখন ওই ছেলেটি তাকে হেল্প করে। হুজুন বাইরে গিয়ে জামহুইকে সব বলে দেয়, যা হয়েছে সব কিছু। তোমার বয়ফ্রেন্ডের বাচ্চা নয় এটা। এখন তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, নিজেদের রাস্তা বদলে নাও। এর পেছনে পড়ে থাকলে তোমারই কষ্ট হবে। সব কিছু ছেড়ে দাও। ওরা দুজন একে অপরকে ভালোবাসে, অ্যান্ড ওই ছেলেটা তার কেয়ারও করে। এতে চামিও রেগে যায় অ্যান্ড বলে আমি এত দূর এখানে ঘুরে বেড়াচ্ছি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সহ্য করছি, এটা কি ভালোবাসা নয়? আমার ভালোবাসা তোমার চোখে পড়ছে না? আর ওদের ভালোবাসায় ভালোবাসা মনে হচ্ছে? আমার সঙ্গে আবার চলো, আমার আরও কিছু বলতে হবে। কিন্তু সে বলে আমি জানি তুমি রাগ ঝাড়বে, ওদের জিনিসপত্র ভেঙে ফেলবে, তার জন্য ট্রান্সলেটারই কি দরকার। কিন্তু সে বলে না, আমি শান্তভাবে কথা বলতে চাই। তারপর সে তাকে ভেতরে নিয়ে যায় অ্যান্ড বলে ওকে বলো যে সে নিজেকে বেচারি বানিয়ে সিম্প্যাথি গেম খেলে আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে। সে খুব কড়া শব্দ বলছিল, কিন্তু হুজুন সেগুলো ট্রান্সলেট করে না, বরং নরম করে তার কথা পৌঁছে দেয়। এবং প্রেগনেন্ট মেয়েটা খুব রেগে যায় অ্যান্ড বলে আসলে তোমার বয়ফ্রেন্ড আর আমি একে অপরের ফার্স্ট লাভ। জাপানে পড়তে আসার সময় সে আমাকে ভালোবেসে ফেলে। এরপর আমার ফার্স্ট লাভ আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। বলে তার কোনো পরিবার নেই, তার শৈশব খুব কষ্টে কেটেছে এবং সে একজন হেরে যাওয়া মানুষ। এখানে এসে বোঝা যায় যে দোষ সে এই প্রেগনেন্ট লেডির উপর দিচ্ছিল, সে একই দোষ সে জামহির উপর দিচ্ছে অ্যান্ড সিম্প্যাথি গেম খেলছে। এখানে হুজুন ট্রান্সলেট করছিল, কিন্তু সে জানতো এতে চামহির মন ভেঙে যাবে। তখন চামহি তাকে থামিয়ে দেয় অ্যান্ড বলে আমি বুঝে গেছি সে কি বলতে চায়, কোনো শব্দের দরকার নেই, ইমোশন পড়ে ফেলেছি, আমার ভয় হচ্ছে আমি ওর সামনে কেঁদে ফেলবো। হুজুন তখন তাকে নিজের কাঁধে জড়িয়ে নেয় এবং চামহিও পিছনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। সে প্রেগনেন্ট লেডিটাকে বলে সে তো শুধু আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছিল, এমনকি আপনার জন্য আস্তে আস্তে একটা গিফট এনেছিল, আর আপনি ওর সঙ্গে এত রুড ব্যবহার করছিলেন। আপনার লজ্জা হওয়া উচিত। এটা সেই গিফটই ছিল যেটা ওই অথার তাকে দিয়েছিল, সে সেটা অন্য কাউকে দিয়ে দিয়েছিল। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। চামিও তাকে জিজ্ঞেস করে গিফটটা কি খুব এক্সপেন্সিভ ছিল? আমি টাকা দিয়ে দেবো, তুমি আমার মান বাঁচালে, থ্যাংক ইউ। কিন্তু সে বলে কোনো দরকার নেই। তারপর তারা নিজেদের মতো চলে যায়। একটু দূর যাওয়ার পর জামির পকেটে ফোন বেজে ওঠে, যেটা তার নয় বরং হুজনের ছিল, যা তার জিনিসের সঙ্গে পকেটেই থেকে গিয়েছিল। সে ফিরিয়ে দিতে ভুলে গিয়েছিল। সে দৌড়ে ফিরে আসে, তাকে থামায় অ্যান্ড ফোনটা দেয়। আসলে কলটা ছিল সেই ইটালিয়ান লেডি যার বাচ্চার জীবন সে বাঁচিয়েছিল। সে জানায় যে এখন বাচ্চাটি ভালো আছে এবং তাকে থ্যাঙ্কসও বলে। থ্যাংক ইউ হিসাবে সে একটা গিফট অ্যাকসেপ্ট করতে বলে। তাদের রেস্টুরেন্টের বুকিং ছিল, সব অলরেডি পেড। সে বলে তুমি ডিনার করে এসো, তোমার সঙ্গে কেউ থাকলে তাকেও নিয়ে যেতে পারো। হুজুন তখন চামিওকে বলে তুমি কি আমার সঙ্গে ডিনারে যাবে? এটা একদম ফ্রি। চামিও এটা অ্যাকসেপ্ট করে নেয়। সে ভাবে ডিনারে তো এখনো সময় আছে, এর থেকে ভালো একটু ঘুরে আসা যাক। এরপর তারা দুজন ঘুরতে বের হয়। চামিও তাকে নিজের কথা বলে, আমি একজন অ্যাক্ট্রেস, অনেক প্রজেক্টে কাজ করেছি, কিন্তু সব ফেমাস মুভি বা ড্রামা তার ক্যারেক্টার ছিল মাত্র কয়েক সেকেন্ডের, তাই কেউই তাকে চিনত না। সে আরও বলেছে আমার ইনস্টায় 10,000 ফলোয়ার হতে আর একটা বাকি, তুমি কি আমাকে ফলো করবে? ঘুরতে ঘুরতে তারা সমুদ্রের পাশে খুব সুন্দর একটা দৃশ্য দেখে। সে জিজ্ঞেস করে তুমি কি আগেও এখানে এসেছিলে? সে বলে হ্যাঁ, অনেকবার। তখন তার মনে হয় এরও একটা লাভ স্টোরি আছে। সে বলে তুমি চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। কিন্তু সে বলে অচেনা মানুষের সঙ্গে পার্সোনাল কথা কেন শেয়ার করব? সে বলে অচেনাদের সঙ্গেই তো শেয়ার করার মজা। আমি আর তুমি আর কখনোই দেখা করব না, তাই তুমি আমার সামনে বলতেই পারো। তখন সেও বলে একটা মেয়ে ছিল, কিন্তু সে গিফট হিসাবে পুরো একটা আইল্যান্ড চেয়েছিল। আজ তার বার্থডে, তাই আমি এখানে এসেছি। কিন্তু সে কোথায়?
সে বলে সে তার বার্থডে সবসময় অন্য কারোর সঙ্গে পালন করে। এদিকে তারা রেস্টুরেন্ট খুঁজতে থাকে, কিন্তু লোকেশন ঠিক মতো বুঝতে পারছিল না। এমন সময় তাদের মাঝে একটা ব্যারিকেড পড়ে যায়। তখনই হুজুনের একটা খুব গুরুত্বপূর্ণ কল আসে। তাকে একজন মানুষকে খুঁজতে যেতে হতো, যে ঠিক সেই জায়গাতেই ছিল যেখান থেকে তারা ঘুরে এসেছিল। সে বাইরে দাঁড়িয়ে থাকা চাউমিনকে বলে, তুমি সামনে একাই চলে যাও, ডিনার করো, এনজয় করো, আমি যাচ্ছি। সে আইল্যান্ডের কাছে সে মেয়েটি ছিল যার বার্থডে পালন করতে সে এসেছিল। চাউমি বলে, যাও, এটাই তোমার শেষ সুযোগ, এটা মিস করো না, যাও। ট্রেন চলে আসে। ট্রেনটা যাওয়ার পর হুজুন সেখানে ছিল না। তার চলে যাওয়ার পর চাউমিনও একটু আফসোস হয়, আমি কেন ওর নাম্বার নিলাম না? সে কি আমার ইনস্টা ফলো করবে? হয়তো সত্যি এটা আমাদের শেষ দেখা ছিল। সে একদম অচেনা হয়েই থেকে যাবে। এরপর সে নিজের দেশে ফিরে আসে। ছোট বাজেটের একটা সাধারণ মুভিতে সে হিরোইনের রোল পায় এবং সে খুব খুশি হয়, সেটা অ্যাকসেপ্ট করে। প্রথমবার সে মেন লিড হতে যাচ্ছিল, কিন্তু এটা ছিল একটা হরার মুভি যেখানে তার ক্যারেক্টারের নাম ছিল ডোরামি। কিন্তু বাজেটের সমস্যা ছিল, তাই স্টান্ট ওম্যান চলে গিয়েছিল। সে নিজের লিড রোলের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেনি, তাই নিজেই স্টান্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। সবকিছু ভালোই চলছিল, সবাই বলছিল তাড়াতাড়ি কমপ্লিট করো, একটু পরে ফায়ার ওয়ার্কস হবে। সে সিন শুট করে ফেলে, কিন্তু এরপর তার হারনেস ভেঙে যায়। সে ছোট্ট একটা বিল্ডিং থেকে নিচে পড়ে যায়, সেটাও তার জন্য অনেক উঁচু ছিল। পড়তে তার চোখের সামনে ফায়ার ওয়ার্কসের মতো দৃশ্য ভেসে ওঠে। মনে হয় যেন তার মৃত্যুর আনন্দে এগুলো হচ্ছে। এরপরে তার চোখ বন্ধ হয়ে যায়। এরপর তার চোখ খোলে হসপিটালের বেডে, যেখানে অনেক ডক্টর অ্যান্ড স্টাফ দাঁড়িয়ে ছিল। তারা তার জ্ঞান ফিরে আসার খুব খুশি হয়। সঙ্গে সঙ্গে মিডিয়ায় ব্রেকিং নিউজ শুরু হয়ে যায়। কোমায় ছিল যে ডোরামি, সে অনেক মাস পর জ্ঞান ফিরে পেয়েছে। সে শুধু কোরিয়াতেই নয়, অনেক দেশে ফেমাস হয়ে গেছিল, কারণ তার ডোরামি ক্যারেক্টার সবাই খুব পছন্দ করেছিল। সে সত্যিই একজন সেলিব্রিটি হয়ে উঠেছিল। লিড অ্যাক্ট্রেস হওয়ার যে স্বপ্ন ছিল সবই পূরণ হয়ে গেছিল। চোখ বন্ধ করে খুলতেই সে সবকিছু পেয়ে গিয়েছিল, যার জন্য এত বছর স্ট্রাগল করেছিল। তার মিডিয়ার ফলোয়ার ছিল, সবাই তার চারিপাশে। হাসপাতালের রুম গিফটে ভরে যায়। তার জ্ঞান ফিরে আসার খবর হুজুনও দেখছিল। তাতে আমাদের দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক। আসলে হুজুন যখন জাপানে চাউমিনের সঙ্গে দেখা করেছিল, তখন 3 মাস সে ওভারসিজ ট্রিপে ছিল। কোরিয়াতে ঢুকতেই তার ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা করেছেন? আসলে এয়ারপোর্টে একটা সেলিব্রিটির জন্য খুব ভিড় লেগেছিল। আর সেলিব্রিটি কথা শুনতেই হুজুনের মাথায় শুধু চাউমিনের কথাই আসে। সে সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম খুলে চেক করে। 10,000 ফলোয়ার হতে তখন মাত্র 1জন ফলোয়ার বাকি ছিল, আর সে তাকে ফলো করে দেয়। তার একটা স্বপ্নও পূরণ হয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গে সে এটাও জানতে পারে যে জামুহি একটা হরর মুভি শুটিংয়ে গেছে। মনে মনে সে উইশ করে এই মুভিটা যেন খুব সাকসেসফুল হয়। আর ঠিক সেই সময়ে সেখানে ফায়ারওয়ার্কস শুরু হয়ে যায়। এটাই ছিল সেই সময় যখন জামুহি লাস্ট সিন শুট করতে ছাদে গিয়ে পড়ে গিয়েছিল। এখন ফাইনালি জামুহি একদম ঠিকঠাক হয়ে যায়, অ্যান্ড অনেক ইভেন্টেও তাকে ডাকা হয়। তার লাইফ একদম চেঞ্জ হয়ে যায়। তার মনে হয় যেন সে মারা গেছিল, আর তারপর সোজা স্বর্গে পৌঁছে গেছে। লাইফটাকে একেবারে একটা ফেরিটেলের মতো লাগছিল। নিজের পড়ে যাওয়াটাকে সে নিজের মৃত্যুর মতোই ভাবছিল, আর এই নতুন লাইফে সে এই পিক টাইমটাকে এনজয় করছিল। সে বিভিন্ন জায়গায় যেতে থাকে, ইন্টারভিউ, কখনো শো, কখনো ফটোশ্যুট। সব জায়গায় মানুষ তাকে খুব ভালোবাসছিল, কিন্তু কখনো কখনো তার পুরনো অভ্যাসগুলো ফিরে আসে। হঠাৎ মনে হয় এই ড্রেসটা তো খুব দামি, যদি নষ্ট হয়ে যায়। কিন্তু তার ম্যানেজার বলে, এখন তুমি ডোরামি, সব কিছু তুমি শুধু পড়তেই পারো না, চাইলে নষ্টও করতে পারো, তোমার কোনো এতে যায় আসবে না। এর মধ্যে সে প্রথমবার ইনস্টাগ্রাম চেক করে জানতে পারে তার ফলোয়ার প্রায় 10 মিলিয়ন হতে চলেছে। কিন্তু এখানে প্রথমবার তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন সে আয়নায় তাকিয়ে দেখে যেন তার সামনে ডোরামি বসে আছে, আর তাকে দেখে হাসছে। সে ভীষণ নার্ভাস হয়ে যায়। অন্যদের কাছে এই কথাটা লুকিয়ে রাখে, তার হ্যালুসিনেশন হচ্ছিল। অন্যদিকে আমাদের দেখানো হয় হুজুনকে। তার বাড়িটা কোনো ফার্ম হাউসের থেকে কম ছিল না, খুব বড় ছিল, যেটা তার গ্র্যান্ডপা তার জন্য রেখে গিয়েছিলেন। যেখানে অনেক বই ছিল, যেগুলো অ্যান্টিক লেভেলের বলে ধরা হতো। হুজুন বেশিরভাগ সময় ওভারসিজ ট্রিপে থাকতো, তাই তার আঙ্কেল এই বাড়িটাকে প্রায় গেস্ট হাউস হিসেবেই ব্যবহার করত, আর অনেক টাকা কামাতেন। তিনি বলে, বাড়ি তো ফাঁকাই পড়ে আছে, তার থেকে মানুষ আসলে ভালো লাগবে। এইসব বই আসলে তার মায়ের নামে ছিল। হুজুন বলতো, মাকে ওভারসিজ থেকে ডেকে আনো, যেন তিনি এসে নিজের বইগুলো নিয়ে যান। কিন্তু আঙ্কেল বলতেন, এর জন্য তো পুরো একটা শিপ লাগবে, আর তিনি তাড়াতাড়ি আসবেন না।
তুমি বিয়ে করো না, হয়তো বিয়ের অজুহাতেই তিনি চলে আসবেন। এতে হুজুন বুঝতে পারে তার রিলেটিভসরা আর তার কাছের মানুষরা সন্দেহ করছে যে সে না কেউ সেলিব্রিটিকে ডেট করছে, যাকে এখন ডোরামি নামে সবাই চেনে। আসলে চামুহি ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিল, যেটা জাপানের। ওই ছবিতে হুজুনকে দেখা যাচ্ছিল, যদিও শুধু সাইড পোজে, বাট তার কাছের লোকেরা তাকে ঠিকই চিনে ফেলেছিল। সে সবাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যায়। এমন কিছু হয়নি, সে ওই মেয়ের সাথে ট্রিপে যায়নি, আর সেলিব্রিটির সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। এমনকি সে বন্ধুদের সামনে অ্যাক্টিং করেও দেখায় যে ছবি ছেলেটার সঙ্গে তার কতটা মিল। বাট ফ্রেন্ডসরা বলে, আমাদের বোকা বানাতে যেও না, আমরা তো তোমাকে মাস্ক পরলেও চিনতে পারবো। একদিন সে টিভিতে একটা শো দেখছিল, যেখানে চামুহি পারফর্ম করছিল। তখনই তার মনে হয় সে একবার চামুহির সঙ্গে দেখা করার চেষ্টা করবে। অ্যাট লাস্ট সেই দিনটা আসে, যেদিন চামুহির একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সঙ্গে ইন্টারভিউ ছিল, যেখানে একজন ইন্টারপ্রেটারও রাখা হয়েছিল। আর সেই ইন্টারপ্রেটার আর কেউ নয়, আমাদের হুজুন। তার গলা শুনে চামুহি শকড হয়ে যায়, ঘুরে তার দিকে তাকায়, আর তার ইচ্ছে হয় তখনই কথা বলা শুরু করে দেয়। বাট সবার থাকার জন্য সে নিজেকে সামলে নেয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, ইনস্টাগ্রামে যে ছবিটা আছে সেখানে থাকা ছেলেটা কি তার রোমান্টিক বয়ফ্রেন্ড ছিল? সে বলে না, এমন কিছুই নয়, সে একজন স্ট্রেঞ্জার ছিল যে তাকে হেল্প করেছিল। তবে ধীরে ধীরে সে এটুকু বলেছে, যখনই সে কোথাও যায় তার মনে হয় হয়তো কোনো অচেনা রাস্তায় সে হ্যান্ডসাম অচেনা মানুষটাকে সে আবার দেখবে, আর তার হার্টবিট বেড়ে যাবে। এই কথা শুনে তার পেছনে বসা হুজুনও ব্লাশ করতে থাকে। এরপর সে ম্যানেজারকে বলে, 2 মিনিট চামিহুর সঙ্গে কথা বলতে চাই। তখন চামিহু ভ্যানে বসে খাবার খাচ্ছিল। তার শিডিউল এতই টাইট ছিল যে ঠিকমতো খাওয়ার সময় পেত না। তারা মাত্র হ্যালো হাই করেছিল, এর মধ্যেই পরে ভেন্যুতে পৌঁছে যায়। ইন্টারভিউর জন্য সে আগেই লেট হয়ে গেছিল, তাই তাকে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামতে হয়। নামার সময় সে বলে, 2 ঘন্টা লাগবে, তুমি কি ওয়েট করতে পারবে? হুজুন বলে, পারবো। ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্টের সময় ম্যানেজারের হেডফোন বাইরে পড়ে যায়, আর মেকআপ রুমের কথাবার্তা বাইরে শোনা যায়। সবাই বলছিল, আজ যে ইন্টারপ্রেটার ছিল সে তো খুব হ্যান্ডসাম। এই কি সেই ছেলেটা যে তোমার ছবিতে আছে? আমরা তো চিনে ফেলেছি। কিন্তু জামিও বারবার বলে, এটা তোমরা যা ভাবছো তা নয়, সে শুধু একজন স্ট্রেঞ্জার। তবে সত্যি কথা হলো, তার সঙ্গে কাটানো সেই দিনটা খুবই সুন্দর ছিল। ইন্টারভিউ শেষ হওয়ার পর হুজুন তাকে খুঁজছিল। এমন সময় চামিহু এসে তার পাশে দাঁড়ায়। সে চায়নি কেউ তাকে চিনুক। সে মজা করে বলে, মানুষ আমাকে কম ডোরামিকেই বেশি চেনে। ঠান্ডা ছিল বলে হুজুন তাকে নিজের স্কার্ফ দেয় আর বলে, কেননা আমরা একসঙ্গে ডিনার করি, যে ডিনারটা পেন্ডিং থেকে গিয়েছিল। ডিনারের সময় হুজুন বলে, ইনস্টাগ্রামে যে ছবিটা আছে সেটা ডিলিট করে দিতে। চামিহু অবাক হয়ে যায়। সে বলে, ডিলিট করলে তো মানুষের সন্দেহ আরো বাড়বে। তখন হুজুন বলে, সে ইচ্ছে করেই তাকে খুঁজছিল। এই কাজটাও নিয়েছিল তার সঙ্গে দেখা করার জন্য, কারণ কাছের লোকেরা তাকে চিনে ফেলেছে। ফিউচারে প্রবলেম হতে পারে। চামিও বুঝতে পারে ওই দিনটা ছিল হুজুনের ফার্স্ট লাইভের জন্মদিন। সে সেই মেয়েটাকে ভুলতে পারেনি। এই কথা শুনে চামিও রাগ হলেও তাকে বুঝিয়ে নেয়। চামিহু হুজুনকে বোঝায়, যদি আমি এখন তোমার ফটোটা ডিলিট করে দিই তাহলে সবার মধ্যে কিউরিয়াসিটি জাগবে যে আমি হয়তো আমার বয়ফ্রেন্ডকে ডাম্প করে দিয়েছি। সেটা কি তুমি চাও? তুমি ভেবে দেখো। শেষে হুজুন বলে, সে ভেবে দেখবে। ফিরে যাওয়ার সময় সে হাত বাড়ায়, আর চামিও তার হাতে হাত দেয়, কিন্তু আসলে সে তার স্কার্ফটাই চাইছিল। পরে চামিও জানতে পারে হুজুন আগেও তাকে হসপিটালে দেখতে আসতো, যখন সে জেনারেল ওয়ার্ডে ছিল। পরে ফেমাস হয়ে ভিআইপি ওয়ার্ডে যাওয়ার পর তো সে আর আসেনি। এরপর দেখানো হয় হুজুনের পুরনো লাভ স্টোরি। যে মেয়েটাকে সে ভালোবাসতো সে তার বন্ধুর গার্লফ্রেন্ড হয়ে যায়। সেই থেকেই সে সিঙ্গেল। চামিও তার ম্যানেজারের কাছ থেকে হুজুনের কার্ড নিয়ে নেয়। হুজুন ছবিটা ডিলিট করতেও বলে। পরে একদিন সে ফোন করে, আর সেই সঙ্গে ম্যানেজারকে বলে ওই মেয়েটাকে খুঁজে বের করতে, যার জন্মদিন ওই দিন। ফোনে এই কথাটা হুজুন শুনে ফেলে। চামিও খুব এম্বারেসড ফিল করে। সে হুজুনের বাড়িতে গিয়ে সব এক্সপ্লেন করতে চায়। হুজুন তাকে ভেতরে নিয়ে গিয়ে নিজের লাভ স্টোরি শোনায়। চামিও বলে, যদি সেই দিন তারা একসঙ্গে ডিনার যেত তাহলে হয়তো তাদের মধ্যে কিছু হতে পারত। সে ক্লিয়ারলি নিজের ফিলিংস বলে দেয়। কিন্তু হুজুন বলে, তাদের মধ্যে এই সম্পর্ক সম্ভব নয়। চামিও ভেঙে পড়ে, কিন্তু বলে তার ফ্লু হয়েছে। কান্না লুকিয়ে চলে যায়। দুজনে বলে এরপর হয়তো আর কখনো দেখা হবে না। এরপর চামিও একটা অ্যাওয়ার্ড শোতে যায়,
যেখানে সে আবার ডোরামির হ্যালুসিনেশন দেখে। পড়ে যাওয়ার আগেই হিরো কুরোসাওয়া তাকে ধরে ফেলে। সিনটা রোমান্টিক হয়ে যায়, কিন্তু চামিও ভয় পেয়ে যায়। সে হুজুনের কাছে যায়, কাঁদতে কাঁদতে বলে, তুমি বলেছিলে আমাদের সম্পর্ক সম্ভব নয়, তবু তুমি দূরে দাঁড়িয়ে আমার জন্য ক্ল্যাপ করবে। আজ আমার মনে হয় আমার আনন্দ শেষ হতে চলেছে। আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। তো এই পার্টে আমরা দেখি চামিও একটা অ্যাওয়ার্ডের জন্য জাপানে এসেছে, অ্যান্ড এখানে সে একটা হোটেলে স্টে করেছিল, অ্যান্ড সে একই হোটেলে হুজুনে স্টে করেছে। যখন সে খুব অস্থির হয় তখন সে এই কথাটা শেয়ার করার জন্য সাথে সাথে হুজুনের কাছে চলে যায়। তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, তাই চামিও বলে যে রাত হয়ে গেছে, লেট হয়ে গেছি, আমার ঘুমও আসছে না, আমার খুব অস্থির লাগছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। হুজুর নিজে চেনা পরিচিতের মাধ্যমে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। ডক্টর তাকে অনেক কোশ্চেন করে। অ্যাজ এ ট্রান্সলেটার হুজুনি তাদের কথোপকথন একে অপরকে বলছিল। এখানে আমরা জানতে পারি যে চামিহির ছোটবেলাটা খুবই ট্র্যাজিক ছিল। তার মম ড্যাডের একটা অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে গেছিল। তারপর তার গ্র্যান্ড প্যারেন্টস আর আঙ্কেল তারা সবাই তাকে অ্যাবেন্ডেন করে, কারণ সেই অ্যাক্সিডেন্টটা তার মমের ভুলের কারণেই হয়েছিল। বেচারার কোনো ফ্যামিলি ছিল না, তার ছোটবেলাটা একাই কেটেছে। এর সাথে সাথে ছোটবেলায় তার একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, আর কিছুদিন আগেই সে একটা বড় বিল্ডিং থেকেও পড়ে গেছিল। ডাক্তার বলেন হতে পারে তার মাথায় চোট লেগেছে, তাই আগে একজন নিউরোসার্জনের কাছে চেক আপ করাও, তারপর দরকার হলে আবার সাইকিয়াট্রিস্টের কাছে যেও। পরে চামিও হুজুনের সামনে খুব লজ্জা পায় আর বলতে থাকে, তোমাকে আমি প্রপোজ করেছি, তুমি আমাকে রিজেক্ট করেছো, আর এখন আমার সব সিক্রেটও তুমি জানো, আর এখন আমার সব সিক্রেট, সব ডাউন সাইডও তুমি জেনে গেলে। হুজুন তার জন্য টেন্স ছিল। সে বলতে থাকে, তোমার মধ্যে দৌড়ামিটা একটু বেশিই ঢুকে গেছে, তোমার জন্য ভালো হবে যদি তুমি বেশি সোশ্যাল গ্যাদারিংয়ে না যাও। কিন্তু চামিহি বলে, তুমি তোমার জ্ঞান নিজের কাছেই রাখো, আমি খুব কষ্টে এতদূর পৌঁছেছি, এখন আমার এনজয় করার সময়। তাদের দুজনেরই মনে হচ্ছিল এরপর থেকে আর কখনোই তাদের দেখা হবে না, কিন্তু ডেস্টিনি হয়তো তাদের আবার সামনাসামনি করতে গিয়েছিল। আসলে একটা শো হচ্ছিল যা অনেক দেশে শ্যুট হবে, এবং এর জন্য একজন দারুণ ইন্টারপ্রেটার দরকার ছিল, অ্যান্ড সেই ইন্টারপ্রেটার আর কেউ নয়, আমাদের হুজুনই হতে চলেছিল। আর তাকে রিকমেন্ড করেছিল তার ফার্স্ট লাভ, যে এখন একজন পরিচার হিসেবে কাজ করে। তার নাম সিন সুজন। এটা শুনে সে খুব আনকমফোর্টেবল ফিল করে। সে যতই চাইতো সিনের মুখোমুখি না হতে, ততই কোনো না কোনোভাবে তাকে সামনে চলে আসতে হতো। আজও তাদের লাঞ্চে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে সিনের বয়ফ্রেন্ডের নাম নাজিন, আর নাজিন শুধু তার ফ্রেন্ডই নয়, তার স্টেপ ব্রাদারও। সে তাকে সবসময় বিগ ব্রাদারই মনে করত। এখন এই দুজনকে একসাথে দেখে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করবে, কিন্তু নিজের ফার্স্ট লাভ থেকে সে এখনো মুভ অন করতে পারেনি। পরে হুজুন জানতে পারে যে তারা বিয়ের প্ল্যানিং করছে, আর নেক্সট মান্থ তাদের ওয়েডিং। এটা শুনে তার মনে হয় এই প্রজেক্টের জন্য 3 মাস অ্যাব্রড থাকতে হবে, ভালোই হবে, তাদের বিয়েটা মিস করব। অন্যদিকে কুরোসাওয়া আর চামুহির সেই রেড কার্পেট সিনটা ভাইরাল হয়ে যায়। তারা ভাবে সত্যি হিরো তো কুরোসুয়াই, তাহলে হিরোইন চামিহুকে নেওয়া যায়। তার ইমেজ ছিল থ্রিলার আর হরার টাইপের, কিন্তু তাদের মিক্স করলে ব্ল্যাক পিঙ্ক টাইপ হিট হবে, এমনটা তাদের আশা ছিল। অ্যাজ আ ইন্টারপ্রেটার যখন সে ইন্টারভিউ আর কথা বলার জন্য সেখানে পৌঁছায়, সেখানে চামুহির সাথে তার দেখা হয়। সেখানে সে জানতে পারে যে তাকেই মেন লিড হিসেবে কাস্ট করা হবে। কিন্তু যখন তার ছোট একটা ইন্টারভিউ শ্যুট হচ্ছিল অ্যান্ড সে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল, তখন সে সেখানে ডোরামিকে দেখতে পায়। এরপর সে খুব নার্ভাস হয়ে পড়ে, ঠিকমতো কথাও বলতে পারছিল না। প্রডিউসার আর ডিরেক্টর ভাবতে থাকে, এর মুভি এত হিট হলো কি করে, এ তো ঠিকমতো কথাও বলতে পারে না। বেচারি পিছনে বসে সব শুনছিল। এগুলো শুনে সে আরও ডিপ্রেশনে চলে যায়। সে স্ক্যান করিয়েছিল, রিপোর্টে সব ঠিক আছে। এখন তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আগেই একবার সামানের কাছেও গিয়েছিল এবং সামান তাকে না করে দেয়। সে ভাবে আমি আমার নিজের ভেতরে চলতে থাকা এই লড়াইটা একাই লড়তে পারবো। মেডিসিন নিলে না জানি বডিতে কি এফেক্ট করবে, কিন্তু হুজুন তাকে বলে, তুমি নিজের সাথে এমন কিভাবে করতে পারো, তোমার প্রপার ট্রিটমেন্ট নেওয়া উচিত। আজ ইন্টারভিউতে তুমি যেভাবে শর্ট দিলে, তোমার মুখে এত নার্ভাসনেস ছিল যে তোমাকে দেখে আমারও নার্ভাস লাগছিল। এই ফেস আর এই অ্যাক্টিং নিয়ে তুমি রোমান্স শোতে কীভাবে কাজ করবে। তার এই ক্লিয়ার আর খোঁচামারা কথা বলেতে চামহির মুড খারাপ হয়ে যায়। সে রেগে বলে, এখনই এই শো থেকে চলে যাও, তুমি কি আমার সব পর্দা ফাঁস করবে? আর আমি জানি তুমি এই প্রজেক্টটা নিয়েছো শুধুমাত্র তোমার ফার্স্ট লাভ সিনের জন্য।
কারণ সে তোমাকে রেকমেন্ড করেছে। কথা শুনে তাদের মধ্যে ঝগড়া হয় অ্যান্ড হুজুন সেখান থেকে চলে যায়। চামিয়ে এলিভেটরে ডোরামিকে দেখতে পায়। প্রথমবার সে ডোরামির সাথে কথাও বলতে শুরু করে। সে খুব ভয় পেয়ে যায়। এলিভেটর খুলতেই ক্রুর সামনে সে ওভার রিঅ্যাক্ট করে, বলে আজ কি আমি তোমাদের ভয় পাইয়ে দিলাম? আমাকে বের করে দিতে চাইলে সামনে বলো, পেছনে কেন কথা বলছো? আমি কি ডোরামি যে তোমাদের ক্ষতি করব? সে খুব ওভার রিঅ্যাক্ট করছিল আর সেখান থেকে চলে যায়। পরে হুজুন তার জন্য চিন্তা করতে থাকে। সেভাবে আমি সত্যি জামুহিকে খুব হার্ট করে ফেলেছি। সে এমনিই অসুস্থ, তার উপর আমার বিহেভিয়ারে সে আরো অসুস্থ হয়ে পড়বে। আমি একমাত্র যে তার সিক্রেট জানি, তার তো কোনো ফ্যামিলিও নেই। ওদিকে চামিও বুঝতে পারি সে খারাপ বিহেভিয়ার করেছে। সে হুজুনের সাথে দেখা করে সরি বলে। হুজুনও তাকে সরি বলে। চামহি খুব ডাউন ফিল করছিল। তার মনে হচ্ছিল প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। তার ইমেজ ছিল হরার আর থ্রিলার টাইপের, কিন্তু সে এই ইমেজ বদলাতে চাইছিল। প্রথমবার সে রোমান্টিক প্রজেক্ট পেয়েছে। সে নিজেকে প্রুফ করতে চাইছিল। সে বলে এত ট্রাভেল করার সুযোগ কখনো পাইনি। এই শোয়ের মাধ্যমে 3 মাস অনেক কান্ট্রিতে যেতে পারবো। এমন জায়গাও যাব যেখানে ইন্ডিভিজুয়ালি যাওয়া অসম্ভব। আরোরাও দেখব। ঠিক তখনই তার ম্যানেজারের কল আসে। ম্যানেজার বলে তোমার কন্ট্রাক্ট এসে গেছে, ওরা ইয়েস বলে দিয়েছে। সে অবাক হয়ে হুজুনকে বলে তোমার কাছে অফার এখনো ওপেন আছে তো? প্লিজ হ্যাঁ বলে দাও। অজানা কান্ট্রিতে যাব, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হবে, তুমি আমার সব সিক্রেট জানো, তোমার সাথে আমি প্রোটেক্টেড ফিল করি, প্লিজ প্রজেক্টটা অ্যাকসেপ্ট করো। হুজুন আঁকে তাকে খুব করে বকে আর বলে কখনো হ্যাঁ কখনো না, আমাকে কি মনে করেছো তুমি? কিন্তু সে খুব কিউট বানিয়ে বলে আমার লাস্ট উইশ ভেবে অ্যাকসেপ্ট করো, আমরা একসাথে অনেক ট্রাভেল করব, আরোরা দেখব। তার কিউট এক্সপ্রেশন দেখে হুজুন হেসে ফেলে অ্যান্ড হ্যাঁ বলে দেয়। অবশেষে প্রজেক্টটা স্টার্ট হয়। হিরো আর হিরোইনকে সারপ্রাইজ দেওয়া হয় কে কার সাথে কাপল হবে। জামিয়ে দেখে হিরো হবে কুরুসুয়া। সে খুব খুশি হয় কারণ তাকে রোম্যান্সের কিং বলা হয়। তার উপর তার প্রথম রোমান্টিক প্রজেক্ট, এত বড় হিরো। কিন্তু কুরুসুয়ার মুখ দেখার মতো ছিল। সে শুনে তার হিরোইন হবে জম্বি চামহি। সে প্রজেক্ট সাইন করলেও ভেতরে ভেতরে খুশি ছিল না। ফার্স্ট শুটিং এর জন্য তারা ক্যানাডা পৌঁছায়। চামহি ঠিক করে সে হিরোর হোটেলে নয়, স্টাফ হোটেলে থাকবে, কারণ ইন্টারপ্রিটার হুজুনও তার কাছাকাছি থাকবে। হুজুন জানতে পারে হিরো চামহিকে পছন্দ করে না আর শুটে তাকে বিরক্ত করবে। হিরো যদি ডোরামাকে স্ট্রিক কথা বলে তুমি একটু ভালো করে ট্রান্সলেট করবে। এতে হুজুন রেগে যায়। সে বলে ওর নাম চামুহি, বারবার ডোরামি বলবেন না। হুজুন হোটেলে চামুহির একদম সামনে সুইট পেয়েছিল। সে সেই সুইট তার ম্যানেজারের সাথে শেয়ার করছিল। চামুহি তাকে দেখতে চাইছিল, তার সাথে কথা বলতে চাইছিল, তাই ম্যানেজারের সাথে দেখা করার অজুহাতে সেখানে যায়। নক নক করতে থাকে অ্যান্ড ম্যানেজারকে ডাকে। হঠাৎ অবাক হয়ে বলে আরে তুমি এখানে? একটু আগেই আমার সাথে দেখা করে গিয়েছিলে, তোমার ফোন এখানে ফেলে গিয়েছিলে। তখন তার চুরি ধরা পড়ে যায়। সে খুব লজ্জা পায়। হুজুন বুঝে যায় শুধু তাকে দেখতেই সে এখানে এসেছিল। সে বলে ঠিক আছে আমি ধরা পড়েছি, কিন্তু এই ভুল বলছো না যে আমি তোমাকে দেখার জন্য মরে যাচ্ছিলাম। আমি তোমার সাথে একটা কথা বলতে চেয়েছিলাম। তারপর সে তার সাথে হেলথ নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে মাঝে মাঝে আমি ডোরামিকে দেখি, সে আমার সাথে কথা বলে, কিন্তু আমি বুঝে গেছি সে আসলে আমার ভেতরের ফেয়ার। আমার সবসময় মনে হয় আমার এই আনন্দটা শেষ হয়ে যাবে। এই কথাগুলো ডোরামি আমাকে বলে। যেদিন আমি এই ফিয়ারকে কন্ট্রোল করতে পারবো সেদিন ডোরামিও হারিয়ে যাবে। হুজুন জিজ্ঞেস করে সে তোমার সঙ্গে কি কি কথা বলে। জামিনী বলে মনের কথা বলে দিলে তো পুরো ডায়েরি খুলে দেওয়া হবে, এত পার্সোনাল কোশ্চেন করো না। যখন সে বলছিল রোম্যান্স কিভাবে ব্লুম করবে, তখন হুজুনের ফেস এক্সপ্রেশন বদলে গিয়েছিল। জামিনী ভাবছিল এটা জেলেসি, কিন্তু আসলে হুজুন বিরক্ত হয়েছিল, কারণ হিরো তাকে পছন্দই করে না। সে প্ল্যান করে যে ফার্স্ট মিটিংয়ে সে কুরুসিয়াকে একটা গিফট দেবে। ম্যাপেল লিভস দিয়ে একটা বড় হার্ট বানাবে। হুজুন মনে মনে ভাবে ও তো ওই হার্টটাকে নষ্ট করে দেবে। নেক্সট ডে শুটিং শুরু হয়। জামির সাথে ইয়ারফোনের মাধ্যমে হুজুন কানেক্টেড ছিল। সে খুব সিকিউর ফিল করছিল। স্টোরি অনুযায়ী হিরো পার্কে বেলুন ছেড়ে দেয়। সে বলে আমাকে খুঁজে বার করো। সে বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। জামি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়। হুজুন এটা সহ্য করতে পারে না। সে তাকে চুপি চুপি হিন্ট দেয়। শেষে সে হিরোকে ধরে ফেলে। পুলিশরা তাকে টন্ট করে, ডোরামি বলে মজা করতে থাকে, কিন্তু হুজুন কিছুই হুবহু ট্রান্সলেট করে না। সে নরম করে বলে তার প্রথম মিটিংয়ের ঝামেলা হয় না। তারপর চামিও ম্যাপেল লিপ দিয়ে বানানো হার্ট দেখায়। কুরুসিয়া ড্রামা করে বলে তার কন্ট্যাক্ট লেন্স পড়ে গেছে, এখন লেন্স না পেলে সে শ্যুট করতেই পারবে না। কুরুসিয়া বলে আমি একটা ব্র্যান্ডের লেন্স পরি যা এখানে পাওয়া যায় না। সবাই চিন্তায় পড়ে যায়। লোকেশন বুকিং করা ছিল, একদিন মিস হলে সব লেট হবে। হুজুন বুঝে যায় এটা অজুহাত,
কেউ শুধু তাকে অ্যাভয়েড করছে। সে চাউমিকে বলে এখন হিরোর সামনে যেও না। সে নিজেকে দোষ দিচ্ছিল, ভাবছিল তার জন্যই লেন্স নষ্ট হয়ে গেছে। তারপরে সিনে দেখানো হয় চাউমিও কুরুসোয়াকে একদম ঠিকঠাকভাবে হাঁটতে দেখে, কোনো লেন্স ছাড়াই। বুঝে যায় সে মিথ্যা কথা বলছে। তার ভেতরে ডোরামি বলে একটা পাথর ছুঁড়ে মারো, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে কাঁদতে কাঁদতে বলে সে আমাকে পছন্দ করে না, তুমি শর্ট করে ট্রান্সলেট করেছিলে যাতে আমার খারাপ না লাগে। সে আমাকে খারাপ বলছিল। সুজন বলে হ্যাঁ, আমি ইচ্ছা করে সব বলিনি। তুমি চাইলে আমার উপর রাগ করো, কিন্তু শো নষ্ট করো না। তারপর সে কুরুসুয়াকে আইস হকির ম্যাচের টিকিট দেয়। সে জানতে পেরেছিল কুরুসুয়া টিকিট পাচ্ছিল না। সে কোরিয়া থেকে আনা স্ন্যাক্স নিয়ে বন্ধুর মাধ্যমে টিকিট জোগাড় করে। পরের দিন খবর আসে লেন্স পাওয়া গেছে। শুটের জন্য আবার সবাই রেডি হয়। হুজুন চাউমিকে বলে আমি তোমাকে হার্ট করতে চাইনি, আর যদি ডোনামি আবার পাথর দেয় তাহলে অন্তত ওকে বুঝিয়ে দিও যে তোমার হাতে পাথর আছে, তুমি উইক নও। শুটে কুরুসিয়া লজ্জিত হয়। চাউমি এগিয়ে যায়, মনে হচ্ছিল পাথর মারবে, কিন্তু সে তার হাতে হাত বানিয়ে তার হাতে দেয়। এটাই ছিল সেই মুহূর্ত যখন রোম্যান্স কিং এর হার্ট কেঁপে ওঠে। সে ভাবে আমি কি জম্বির হার্ট পেয়েছি, কিন্তু আমার হার্ট কেন বিট করছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কুরুসিয়া প্রডিউসারকে বলছিল আমি আগে লাভ কনফেস করব না, ওকে আমার পেছনে দৌড়াতে দিন, কিন্তু যদি সত্যিই আমার তাকে ভালো লাগে তাহলে আমি লাভ কনফেস করব। এই লাভ কনফেস কথাটা শুনে হুজুনের জেলাসি হয়েছিল। শেষে চাউমির দ্বিতীয় শ্যুট খুব ভালোভাবে হয়। তো এখন যেমন যেমন শো এগোতে থাকে তখন আমাদের দেখানো হয়েছে কুরুসিয়ার মন জিততে থাকে চাউমির। কোথাও না কোথাও সে সফল হয়েছে। সে যতই তার থেকে দূরে পালানোর চেষ্টা করত, ততই চাউমির স্মাইল আর তার স্পার্কলিং আইস কুরুসিয়াকে তার কাছে আসতে বাধ্য করত। ও বুঝতেই পারতো না যে তাকে দেখতে দেখতে কখন ওর মুখে স্মাইল চলে আসতো। আর এই কথা তাদের ক্রু মেম্বাররাও লক্ষ্য করছিল। অ্যান্ড এর সঙ্গে সঙ্গে কুরুসাওয়ার অ্যাসিস্ট্যান্টও। এখন শুটের মাঝখানে একটু ব্রেক ছিল, তো চামিও সেখানে ঘাসের মধ্যে বসে কিছু খুঁজছিল, আর দুজন তাকে দেখছিল। একটু পরে তাকে দেখে আন্দাজ করা যায় যে সে কি খুঁজছিল। অ্যাকচুয়ালি সে লাকি 4 লিভ ক্লোভস খুঁজছিল। অ্যান্ড এটা পেতেই সে খুব খুশি হয়ে যায়, আর তাকে খুশি দেখে দুজনের মুখেও স্মাইল চলে আসে। ওয়েল, এখন এই দিনগুলোতে যখন শুট একদম স্মুথলি চলছিল তখন একটা প্রবলেম হয়ে যায়। তারা জানতে পারে যে প্রডিউসার এই সময় কাজ করছিল তার সঙ্গে কিছু প্রবলেম হয়েছে, তাই তাকে রিপ্লেস করার জন্য খুব তাড়াতাড়ি কোরিয়া থেকে একটা নতুন প্রডিউসার আসছে। তাই তারা একদিনের ব্রেক পাবে অ্যান্ড পরশু থেকে আবার কাজ স্টার্ট করবে। এখন সবাই খুশি ছিল যে কালকে রেস্ট করব আর কানাডা ঘোরাও হবে সাথে। চামির ম্যানেজার ইয়ং তাকে বলে কেননা আজ রাতে আমরা কিছু মজাদার খাই আর সঙ্গে সোজো। চামু খুব খুশি আর এক্সাইটেড ছিল। নিজের জন্য খুব ভালো একটা ড্রেসও চুজ করেছিল। এত খুশি আর এক্সাইটেড সে এই জন্যই ছিল সে কারণ জানতে পেরেছিল তার ম্যানেজার হুজনের সঙ্গে নিজের রুম শেয়ার করছে। কিন্তু যখন সে রেডি হয়ে সেখানে পৌঁছায় তখন জানা যায় হুজন সেখানে নেই। সে একটা বুক স্টোরে গেছে। তার বই পড়ার খুব শখ ছিল। ওয়েল, এখন সে ব্রোকেন হার্ট নিয়ে খাওয়া শেষ করে আর সেখানে বসেই বই দেখছিল। আর ঠিক হুজুনের মতোই নাটক করতে করতে সে বই পড়তে শুরু করে আর সঙ্গে তার গ্লাসেসও পরে নেয়। ঠিক সেই সময় আমাদের হুজুনকে দেখানো হয়। সেও এই সময় শুধু চামুইয়ের কথাই ভাবছিল। সে সেখান থেকে বেরিয়ে একটা ট্রাক দেখে যেখান থেকে শুটের সময় চামিও হটডগস কিনেছিল। আর শুধু তার কথা মনে করাতে সে সেই পয়েন্টে যায় যেখানে সে আর কুরুসুয়া শুটিংয়ের জন্য যাচ্ছিল আর খাবার খাচ্ছিল। আর এটা খেতে খেতে সে চামিওকে মনে করছিল। হুজন যখন হোটেলে পৌঁছায় তখন ম্যানেজার তো ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু চামিও তো গ্লাসেস পরে বসেছিল। তাকে দেখেই ভয় সে বইটা রেখে দেয়, ভুলে যায় যে তার চোখে গ্লাসেস পড়া আছে আর সোজা রুম থেকে বেরিয়ে যায়। সে বারবার তাকে দেখছিল। চামি ভাবছিল আমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু তারপর সে পেছনে আসে আর বলে আমার গ্লাসেস আমাকে ফেরত দাও। তখন চামির খুব মন করছিল, তাকে বলে আমার সঙ্গে চলো, কেননা আমরা একটু আউটিং করি অথবা একসাথে বসে কথা বলি। কিন্তু লজ্জা পেয়ে সে কিছুই বলে না। কিন্তু ভগবানও মনে হয় তাই চাইছিল। ইনফ্যাক্ট হোজন নিজের কি কার ভেতরে ভুলে গিয়েছিল। আর এই সময় ইয়ং ড্রাঙ্ক ছিল। যত কল করা হচ্ছিল সে ফোন তুলছিল না। আর চামি বলে এখন তুমি কি করবে। সে বলে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি সেটা হোটেল নয়, বরং খুব বড় একটা ক্যাসেল ছিল যেখানে তারা থাকছিল। এই সময় রাতে কোনো ম্যানেজমেন্টে ছিল না। সে ভাবে নিচে লিভিং রুমে রাত কাটিয়ে দেবে। এতে চামিও চিন্তায় পড়ে যায়। নিজের পকেটে হাত দিয়ে বলে ও নো, আমিও আমার কি কার্ডটা তোমার সুইটে ভুলে গেছি। এখন কি করব, আমাকেও তোমার সঙ্গে বসতে হবে। সে তাকে অনেক করে বলে কোনো ক্রু মেম্বার লেডি রুমে চলে যাও, কিন্তু সে বলে এত রাতে কাউকে ডিস্টার্ব করতে চাই না।
এখন তারা দুজন লিভিং রুমে বসে অনেক কথা বলে। চামি পুরো একটা নোবেলের স্টোরি শোনে। আসলে এসব জিনিসে তার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু সে তো হুজুনের ভালোবাসার পাগল ছিল। কখন যে তার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না। যখন চোখ খোলে তখন সকাল হয়ে গেছে। হুজুন বলে, আমি ভেজিটেবল আর ফুড মার্কেটে চেক করতে যাচ্ছি, তুমি আসবে? আর চামিও তো সবসময় তার সঙ্গে যাওয়ার জন্য রেডি। এখানে সে খুব এনজয় করে। তারপর সে একটা ল্যাডারের নিচ দিয়ে যেতে যাচ্ছিল। তখন এক লেডি বলে, এর নিচ দিয়ে গেলে ব্যাড লাক আসে, সাইড দিয়ে যাও। সে তো কুসংস্কারে ভরা ছিল, ভাবতে থাকে। তারপর বলে, সমস্যা নেই, 4 লিফ ক্লোভার তো লাকের জন্যই হয়। আর আমি 5টা জোগাড় করেছি, আর এগুলো করেছি যাতে কাল রাতে ওয়েদারটা ভালো হয় আর আমরা শুটের মাঝে আরোরা দেখতে পাই। আর আমি তোমার সঙ্গে আরোরার দৃশ্য উপভোগ করতে চাই। তারপর বলে, 5 নয়, আসলে 7টা হওয়া উচিত, কিন্তু আমার ভরসা আছে বাকি দুটো আমি পেয়ে যাব। তারপর সে গাড়িতে কিছু জিনিস রাখতে চায়, আর সেখানে ঘাসে বসে জামের কিছু খুঁজছিল। আর সেখান থেকে আরও একটা 4 লিফ ক্লোভার্স পেয়ে যায়। পেতে খুব খুশি হয়। তখন সে হুজুনের কোট পরেছিল, সেই কোটে ক্লোভারটা রেখে দেয়। ও তাকে কল করে জিজ্ঞেস করে, গাড়ি কোথায় পার্ক করেছো? সে বলে, আমি তোমাকে নিতে যাচ্ছি। চামি দৌড়ে যাচ্ছিল ওকে বলতে যে সে আরও একটা ক্লোভার পেয়েছে, কিন্তু তখন সিনের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। দুজনকে একসাথে দেখে সে হতভম্ব হয়ে যায়। চুপচাপ ঘুরে যেতে চাইছিল, ভাবছিল ল্যাডারের নিচ দিয়ে যাওয়ার জন্য ব্যাড লাক এসেছে, কিন্তু সিন তাকে ডাক দেয়। তারপর সবাই একসাথে ফিরে যায়। সে জানতে পারে নতুন প্রডিউসার সিন, অ্যান্ড সে তাদের সঙ্গে শ্যুট করবে। সে তো অবাক হয়ে যায়। ঠিক তখনই ডোরামের সামনে এসে বলে, বলেছিলাম না তোমার ব্যাড লাক তোমাকে ফলো করবে। সে সিনকে জিজ্ঞেস করে, তোমার তো 2 সপ্তাহ পর বিয়ে ছিল, তুমি এখানে কেন? সিন বলে, বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু এই সময় কাজে আমাকে বেশি দরকার। এরপর সিন প্রথমে হিরোর সঙ্গে দেখা করতে যায়। এখানে চামি তার ম্যানেজারকে ডাকে। হুজুনকে জিজ্ঞেস করে, তুমি কি জানতে সে আসছে? হুজুন বলে, না, আমাদের দেখানো হয় সিনের সঙ্গে নাজদিনের ঝগড়া হয়েছিল, তাই সে বিয়ে ছেড়ে এখানে এসেছে। তাতে ঝগড়া এতটাই বেড়েছিল যে ব্রেকআপের কাছে পৌঁছে গিয়েছিল। নাজদিন কখনোই বিয়ে নিয়ে সিরিয়াস ছিল না, শুধু তার উইশ পূরণ করতে চাইছিল। এই কথা সিনকে খুব কষ্ট দেয়। আজ ছুটির দিন ছিল। চামি পার্কে বসেছিল। জগিং করতে করতে পুরসুয়া তাকে দেখে। সে ভাঙা ইংলিশে বলে, পুরো তোমার জন্য ওয়েট করছে। সে ওয়েট শব্দ বুঝে ভাবে সে তার জন্য ওয়েট করছিল। সে বলে, তুমি আমার পিছনে এত পাগল কেন? কিন্তু তারা একে অপরের ভাষা বুঝতো না। চামির মুড আগেই খারাপ ছিল। সে নিজের মনের কথা বলতে থাকে। বলে, আমার ব্যাড লাক দেখো, সে মেয়ে আবার ফিরে এসছে। আমার রাস্তা ক্লিয়ার হলে কিছু খারাপ হয়ে যায়। এখন সে আরোরা আমার সঙ্গে নয়, তার সঙ্গে দেখবে যাকে সে ভালোবাসে। আমার উইশ কালকে যেন আরোরা না দেখা যায়। রাতে সবাই ডিনার করে। চামের মুড খারাপ ছিল, কারণ সিনার হুজুন একসাথে বসেছিল। সে মনে মনে চাইছিল আরোরা যেন না আসে। এখন সে একা হয়ে তার কাছে যায় আর হুজুনকে বলতে থাকে, তুমি কি জানো ওদের ঝগড়া হয়েছে, নাকি ওদের বিয়ে পোস্টপন হচ্ছে, নাকি ব্রেকআপ হয়ে গেছে? আমাকে কিছু তো বলো। হুজুন বলে, আমি এমন কোনো কথা ডিটেলে তাকে জিজ্ঞেস করিনি। স্বামী আবার তাকে বলতে থাকে, তুমি আজ পর্যন্ত তাকে নিজের ফিলিংস কেন বলনি? যতদিন তোমার মনে থাকবে ততদিন তুমি কষ্ট পেতে থাকবে, আর সেও তোমার কাছে আসতেই থাকবে। কেননা সবকিছু একেবারে এক্সপ্লেন করে দাও, যাতে তোমার উপর থেকে এই বোঝা সরে যায়। অথবা নিজের মনটা অন্য কারোর দিকে খোলার চেষ্টা করো। কোনো মেয়ের কাছে যাও, তাকে নিজের মন দাও, যাতে তুমি মুভ অন করতে পারো, আর সে তোমাকে এই সিচুয়েশন থেকে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু হুজুন বলতে থাকে, আমি কি তা করিনি? আমি সবসময় চেষ্টা করেছি, কিন্তু আমি মুভ অন করতে পারিনি। আর এই অজুহাত ব্যবহার করে তুমি কি চাইছো তোমাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে? এটা হতে পারে না। এটা শুনে আমি খুব কষ্ট পাই। আবার একবার রিজেক্ট হয়ে গেল। সে বলে, আমি অভিশাপ দিচ্ছি তোমার জীবনে একটা হরার মুভির মতো হোক। তারপর নিজের রুমে গিয়ে অনেক কাঁদে। নেক্সট ডে তাদের শ্যুটের জন্য একটা বিশেষ পয়েন্টে যেতে হতো। সব গাড়ি এক লাইনে যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছে জানা যায় কিছু গাড়ি পিছনে মিস হয়ে গেছে। তার মধ্যে একটা হুজুনেরও ছিল। তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে দেরিতে পৌঁছাবে। এটা শুনে চামির টেনশন হচ্ছিল। ভাবতে থাকে তার অভিশাপের জন্যই এমন হয়েছে। আর চামির ইন্টারভিউটার আরেকজন লেডি হবে, যাকে সেকেন্ডারি হিসেবে ব্যবহার করার কথা ছিল। অ্যান্ড সে কুরুসেয়ার ম্যানেজারও ছিল। আজ যখন সে কুরুসেয়ার পাশে বসেছিল, তার চোখে স্পার্কেল ছিল না। এই কথা কুরুসেয়া লক্ষ্য করছিল। আর শেষ পর্যন্ত ওয়েদার খারাপের জন্য আরোরাও দেখা যায়নি। এখানে সিন বলে, আপনারা ফিরে যান, আমরা কাছে হোটেল বুক করেছি। আমি এখানে সকাল পর্যন্ত ওয়েট করব আরোরা সিন শ্যুট করার জন্য। কুরুসেয়াকে একটু চিন্তিত দেখাচ্ছিল। সে বলতে থাকে, আজ তার মুখে স্মাইল ছিল না, আজ তার চোখে স্পার্কেল ছিল না। তার ম্যানেজার বলে, হয়তো আমি ঠিক করে ট্রান্সলেট করতে পারিনি।
যখন সে তোমার কথা শুনতো তার কানে অন্য কারোর আওয়াজ আসতো, আর সেটা সবসময় হুজুনের ছিল। এতে যখন ভোর হচ্ছিল তখন চামির কাছে হুজুনের মেসেজ আসে, তুমি কি জেগে আছো? মেসেজ পড়তে সে দৌড়ে বাইরে আসে। হুজুন বলে, তোমাকে কিছু দেখাতে চেয়েছিলাম। আকাশে আরোরা দেখা যাচ্ছিল, সে লাইট দেখে চামি খুব খুশি হয়ে যায়। তারপর সে বলে, একবার এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে চপস্টিক দিয়ে খেতে শিখিয়েছিল, পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু যখন সে চপস্টিক দেখতো তার সেই গার্লফ্রেন্ডের কথাই মনে পড়তো। আমার উইশ হলো, যখন তুমি আরোরা দেখবে তোমার যেন আমার কথাই মনে পড়ে। এটা শুনে হুজুন চিন্তায় পড়ে যায়। সে তার ফিলিংস ভালো করেই জানতো। আর দেখানো হয়ে যায় সেদিন রাতে চামি নিজের কি লুকিয়ে রেখেছিল যাতে হুজুনের সঙ্গে সময় কাটাতে পারে। হুজুন চিন্তিত হলে চামি বলে, চিন্তা করো না, সোলে কখনো অরোরা দেখা যায় না, তাই তোমার আমার কথাও মনে পড়ার কোনো চান্স নেই। এর সঙ্গে দেখানো হয়েছে আরোরা এই জন্য দেখা গিয়েছিল কারণ 7 নম্বর ক্লোভারটা পাওয়া গিয়েছিল, আর অ্যাক্সিডেন্টের সময় গাড়ি খারাপ হলে হুজুন ঘাসে বসে সেটা খুঁজে পেয়েছিল। সে চাক বা না চাক, তার মন আর ব্রেনে সবসময় চামিয়ে ঘুরতো। এই দৃশ্য দেখতে দেখতে কোথাও না কোথাও চামিউর মন চাইছিল যে সে যেন তার ভালোবাসা পায়, সে যেন সবসময় হুজুনের সঙ্গে থাকতে পারে। এখনো হয়েছে আরোরা এই জন্য দেখা গিয়েছিল কারণ 7 নম্বর ক্লোভারটা পাওয়া গিয়েছিল, আর অ্যাক্সিডেন্টের সময় গাড়ি খারাপ হলে হুজুন ঘাসে বসে সেটা খুঁজে পেয়েছিল। সে চাক বা না চাক, তার মন আর ব্রেনে সবসময় চামিয়ে ঘুরতো। এই দৃশ্য দেখতে দেখতে কোথাও না কোথাও চামিউর মন চাইছিল যে সে যেন তার ভালোবাসা পায়, সে যেন সবসময় হুজুনের সঙ্গে থাকতে পারে। বাট ইনফ্যাক্ট সবটাই ছিল একটা ছলনা। সে বলে, আমি ভেতরে যেতে চাই। এ দৃশ্য শেষ হতে দেখা আমি সহ্য করতে পারবো না। ভেতরে যাওয়ার সময় তার দরজা ফ্রিজিং এর কারণে ঠান্ডা আটকে গিয়েছিল। আমাদের হিরো খুব জোর লাগায়, আর সে সামনে দাঁড়িয়ে কুরুসোয়ার প্রশংসা করতে থাকে। বলে, কুরুসোয়া খুব হ্যান্ডসাম, কাছ থেকে দেখেছি, খুব ভালো দেখতে, তার বডিও ভালো। আর বলে, যখন সে স্মাইল করে কাছ থেকে দেখলে তার ডিম্পলসও দেখা যায়। হুজুন ভাবে তারা কতটা কাছে চলে এসছে। তারপর সে নিজে ডিম্পলস দেখিয়ে বলে, ডিম্পল দেখার জন্য কাছে যাওয়ার দরকার নেই। জোরে চাপ দিয়ে দরজা খুলে ফেলে। তারপর জেলেসিতে বলে, আজ তুমি কুরুসোয়ার সঙ্গে বসে মাশমেলো খেয়েছো, তাই তোমার মুখে সোয়েলিং হয়েছে। অন্যদিকে আমাদের দেখানো হয় যে সিন কাউকে বলেনি যে তার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। ইনফ্যাক্ট সে এই কথা লুকিয়ে রাখছিল, বাট এই কথা ম্যানেজারিও জেনে যায়। ভুল করে তার ফোন টাচ হয়ে যায়। নাজিনের কল সে শুনে ফেলে। এবার প্রায় চিন্তাকে বলে, যদি তুমি এই কথা কুরুর কারো কাছে আউট করো তাহলে তোমার রক্ষে নেই, তোমার পা ভেঙে দেবো আমি। নেক্সট ডে তারা একটা পার্কে শুট করছিল। সবাই যখন সেটের প্রস্তুতি নিচ্ছিল তখন একবার কুরুসাওয়া চামির মুখোমুখি হয়। সে তাকে বলে সাবধানে থাকতে, এখানে বিষ থাকতে পারে। বাট যেভাবে সে শব্দ বদলে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানোর চেষ্টা করছিল সেটা খুব কিউট লাগছিল। কিন্তু কোথাও না কোথাও কুরুসাওয়া না চাইলেও তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল। সে তার দেওয়া প্যাডসও নিয়ে নেয়। তারপর যখন ভাবে কেন আমি বারবার তার কথা মনে পড়ছি, তখন সে সেটা ফেলে দেয়। এদিকে চামি আর হুজুন হাঁটতে হাঁটতে পার্কে অনেক দূরে চলে আসে। হুজুন বলে, আমি ছোটবেলায় পার্কে এসেছি, সামনে একটা ওয়াটারফল আছে, খুব সুন্দর, বাট রাস্তাটা ঠিক মনে নেই। চামি বলে, মানে এটা লেক নয়, ওয়াটারফলের জল? সে বলে, হ্যাঁ। তারপর সে নিজের হাত দিয়ে জল ফেলতে ফেলতে বলে, আমাদের ওয়াটারফল তো এখানেই তৈরি হয়ে গেছে। চামিকে তখন খুব সুন্দর লাগছিল। হুজুন তাকে ভালোবাসা ভরা চোখে দেখছিল। চামিও নিজেকে সামলাতে পারে না, সে কাছে এসে হুজুনকে কিস করে ফেলে। তারপর মিথ্যে বলে সেখান থেকে দৌড়ে পালায় যে ডোরামি আমাকে ফোর্স করেছিল এটা করতে। বলে এরপর চামিও তাকে অ্যাভয়েড করছিল। সন্ধ্যা যখন তারা গেমস খেলছিল তখন সে কুরুশিয়ার সঙ্গে দাঁড়িয়েছিল, তার সঙ্গে মিলে অ্যাক্টিং টিমকে জেতানোর চেষ্টা করছিল। দূরে দাঁড়িয়ে আমাদের হিরো হুজুন এটা দেখে ভাবছিল, দেখো স্কিম বানাচ্ছে, একজন আর একজনের ল্যাঙ্গুয়েজ বোঝে না তবে একসাথে দাঁড়িয়ে আছে। তারপর সেও গেমে এন্ট্রি নেয়, কুরুসিয়ার সঙ্গে এমন কম্পিটিশন করে যে তাকে হারিয়ে দেয়, প্রমাণ করে দেয় যে আসল হিরো সেই। কোরাফেন টিম জিতে যায়। কুরুসিয়া হারতে পছন্দ করতো না, কিন্তু এবার তার পার্টনার ছিল চামিয়ে, তাই সে তার হার অ্যাকসেপ্ট করে নেয়। বলে, আমি খুব এনজয় করেছি, পার্টি আমার তরফ থেকে। এদিকে কেউ হুজুনকে এসে বলে, শুনেছি আপনি অনেকদিন ধরে এক মেয়েকে লাইক করেন, কিন্তু সে কে সেটা কাউকে বলেন না। ঠিক তখনই সে সিনকে দেখে যে ফ্রেন্ডের সঙ্গে বসে কথা বলছিল। হুজুন শুধু তাকিয়েই থাকে। এদিকে আমাদের বেচারি হিরোইন চামি ওদের দুজনকে দেখছিল। সে ভাবছিল, আমি তাকে কিস করলাম তবু সে আমার কাছে আসছে না, মনে হয় সে তার ভালোবাসা থেকে কখনোই মুভ অন করতে পারবে না। সেখানে সে গুড বাই বলে দেয়, বলে আমি রেস্ট করতে যাচ্ছি, পরে দেখা হবে। পরের দিন সকালে তার কোরিয়া ফিরে যাওয়ার কথা ছিল। সে রুমে গিয়ে শুয়ে পড়ে, খুব আপসেট ছিল,
ঘুম আসছিল না। তখন টিভিতে ডোনামিকে দেখতে পায়। ডোনামি বলে, তুমি ব্যাড লাক কিং, দেখো তোমার সঙ্গে কি হচ্ছে। তার হ্যালুসিনেশন শুরু হয়। সে ভাবে ডোনামি গান নিয়ে হুজুনকে বেঁধে রেখেছে। জিজ্ঞেস করছে, তোমার মনে কার জায়গা? এখনো কি সিনের জায়গা আছে? চামিয়ে কি কখনোই তা রিপ্লেস করতে পারবে না? তোমার মনে তার জন্য একটুও ফিলিংস নেই? এর সঙ্গে তার ছোটবেলার ট্রমাগুলো মনে পড়ে যায়। তার চাইল্ডহুড খুব কষ্টে কেটেছিল। বড় বড় অ্যাক্সিডেন্ট দেখেছিল, সারা রাত জেগে থাকতো। নেক্সট ডে যখন সে ফিরতে যাচ্ছিল, হুজুন আসে, বলে, আমি তোমাকে ড্রপ করব। সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে যায়। আমি ভালো করে ভেবে নিয়েছি, আমি সিনের সঙ্গে সব ক্লিয়ার করে চ্যাপ্টার ক্লোজ করব। যতদিন না আগে সম্পর্ক ক্লিয়ার করছি আমি এগোতে পারবো না। এটা শুনে চামি খুব খুশি হয়। সে একটা ইংলিশ সং চালায়। এই সংটা তার ট্রাভেল আর মেমোরিজের সঙ্গে জুড়ে যায়। লিরিক্সটা ঠিক বুঝতে না পারলেও চামির খুব ভালো লাগে। এয়ারপোর্টে পৌঁছে সে ম্যানেজার ইউএস মাধ্যমে জানতে পারে সিনের ব্রেকআপ হয়ে গেছে। সে আর বিয়ে করবে না। এটা শুনে চামিও ইনসিকিউর ফিল করে। ভাবতে থাকে, আমি হেরে যাব। সে নিজের ফ্লাইট ছেড়ে আবার ফিরে দৌড়ায়। জানতে পারে হুজুন একটা বুক স্টোরে আছে। সে সেখানে পৌঁছায়, কিন্তু দেরি হয়ে যায়। হুজুন আগে থেকে সিনের সঙ্গে বসে কথা বলছিল। তিনি বলছিল, আমার জন্য তোমার ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে, হয়তো আমি তোমার বৌদি হতে পারবো না। ওদের কথা বলতে আর স্মাইল করতে দেখে চামি ভেঙে পড়ে আর ভেতরে ডোরামি তাকে দেখায়, তোমার স্টোরি কখনো হ্যাপি এন্ডিং হবে না, তুমি লুজার। সে চলে যাচ্ছিল। হুজুন তাকে দেখে ফেলে, দৌড়ে এসে তাকে আটকায়। জিজ্ঞেস করে, তুমি এভাবে যাচ্ছ কেন? সে নিজের মনের কথা বলে দেয়। বলে, ডোরামি আমাকে আগেও বলেছিল, তবু ভাবতাম আমি জিতবো, তোমার মনে জায়গা পাবো। কিন্তু এখন তুমি জানো সে সিঙ্গেল। তোমার ফার্স্ট লাভ আবার ব্লুম করবে, তুমি তার কাছে ফিরে যাবে। আমি জানতাম আমি হারবো। হুজুন বলে, মনে আছে জাপানের রেল ট্র্যাকের পাশে দাঁড়িয়েছিলাম, মাঝখান দিয়ে ট্রেন আসছিল। এইবার আমি ভাবছিলাম ট্র্যাক ক্রস করে তোমার কাছে যাব, কিন্তু তুমি চাইছো না। আমি চাই তুমি নিজের সঙ্গে লড়ো, ডোনামিকে হারাও। যে আগে থেকেই নিজের মনে হেরে গেছে সে কখনোই জিততে পারে না। হুজুন এটা বলে চলে যায়। এরপর সে এয়ারপোর্টে পৌঁছে অনেক কাঁদে। ম্যানেজার ইউ তাকে চুপ করাতে থাকে, বলে, তুমি আবার রিজেক্ট হয়ে গেছো। চামি খুব ড্রাঙ্ক করে, খুব কষ্ট পায়, পুরো ফ্লাইটে ঘুমিয়ে থাকে। যখন তার চোখ খোলে, অ্যাকচুয়ালি তাকে কুরসুয়া দাগিয়েছিল। তার ফ্লাইট মিস হয়ে গেছিল অ্যান্ড সে নেক্সট ফ্লাইটে যাচ্ছিল। সে একই ফ্লাইটে কুরসুয়া যাচ্ছিল। এরপর সে ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমাদের দেখানো হয় যে কোরিয়াতে ফিরে আসা 2 সপ্তাহ হয়ে গেছে। একটা ইভেন্টে সে গেছিল। সেখানে তার নজর পড়ে ইন্টারপ্রেটার হিসেবে দাঁড়িয়ে থাকে হুজুনের উপর। সে অনেকক্ষণ তাকে দেখে, কিন্তু সে এসে পাশে বসে না। যদিও তার আঙ্কেল যে সিট বুক করেছিল সেটা ঠিক চামির পাশেরটাই ছিল। ইভেন্ট শেষ হলে আঙ্কেল আর চামি একসাথে এলিভেটরে যায়। আঙ্কেল বলে, এখানে যে ইন্টারপ্রেটার ছিল সে আমার সঙ্গেই আছে, তার নাম হুজুন। নিচে নামতে হুজুন দাঁড়িয়েছিল। এখানেই তাদের অকওয়ার্ডভাবে দেখা হয়। আঙ্কেল বলে, আমি তোমার বড় ফ্যান, আমরা কি একসাথে ডিনার করতে পারি? তারপর তাকে নিজের বাড়ি নিয়ে যায়। সে ডিনারে যায় কারণ তার ম্যানেজার ইউ এখন হুজুনের বাড়িতে রেন্টে থাকবে। হুজুনের বাড়ি খুব বড় ছিল, ইউর থাকার সমস্যা হচ্ছিল, তাই সে সেখানে থাকতে শুরু করে। আঙ্কেল ইচ্ছে করে হুজুনকে বলে, তুমি কুকিং করো। সে জানতো হুজুন খুব ভালো কুকিং করে। আঙ্কেল সরে গিয়ে ওদের কিচেনে একসাথে সময় কাটাতে দেয়। ওদিকে সিন ব্রেকআপের পর খুব আপসেট ছিল। সে ভাবছিল নাজিনের সঙ্গে সম্পর্কটা পুরো শেষ করার একটাই উপায়, যদি সে একবার চিট করে তাহলে নাজিন তাকে পুরোপুরি ভুলে যাবে। ম্যানেজার ইউ এই কথা জেনে যায়। সে সিনের কেয়ার করতে শুরু করে। একবার সিনের পা মুচকে যায়, ইউ তাকে ব্যান্ডেজ করে দেয়। সিন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার এত কেয়ার করছো? ইউ বলে, আপনি হার্ট ব্রোকেন। আর বলে, আপনি এই টাইপের মেয়ে নন যে চিট করবেন। যে চিট করতে চায় সে করে ফেলে। আমি শুটার, লক্ষ্য দেখেই ট্রিগার টিপে দিই। সে নিউকে কিস করে বলে, আমি ট্রিগার টিপে দিলাম, আমার চিটিং হয়ে গেল। এদিকে ডিনারের পর আঙ্কেল ইচ্ছে করে চামিউকে বসিয়ে রাখে। ধীরে ধীরে চা খায়। হুজুন বাইরে দাঁড়িয়ে শুনতে পায় চামিউ সেই ইংলিশ সংটা শুনছে যেটা তারা রাস্তায় শুনছিল। তার ডিভিডি সেখানেই ছিল। চামি যখন ফিরে যাচ্ছিল কিছু লুকাচ্ছিল। হুজুন বলে, তোমার কাছে কিছু আছে, তুমি ভালো চোর নও। সে তল্লাশি শুরু করে। চামিও ধরা পড়ে যায়, সে ডিভিডি চুরি করেছিল। হুজুন বলে, এই সং আমি তোমার জন্যই রেখেছিলাম, দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি চুরি করে নিলে। সে ট্যাক্সিতে উঠে বুঝতে পারে আসল রেকর্ড তো ওখানেই রয়ে গেছে, শুধু কভারটা নিয়ে এসেছে। হুজুনও এটা বুঝতে পারে। সে কল করে বলে, তুমি খুব বাজে চোর, আমি ডিভিডি দিতে আসছি, অ্যাড্রেস পাঠাও। সে খুশি খুশি অ্যাড্রেস পাঠিয়ে দেয়। চামি বাড়ির সামনে দাঁড়িয়ে হুজুনের জন্য ওয়েট করতে থাকে। কিন্তু ঠিক তখনই তার আন্ট আর আঙ্কেল এসে ঝগড়া শুরু করে, কারণ রিপোর্টার তাদের কাছে পৌঁছে গেছে। তার চাইল্ডহুড নিয়ে প্রশ্ন করতে চায়। তার চাইল্ডহুড খুব ডার্ক ছিল। সে ভেঙে পড়ে, চুপচাপ ভেতরে চলে যায়।
হুজুন পৌঁছে ওকে কল করে, কিন্তু চামিও সেটা ধরছে না। সে চিন্তায় পড়ে যায়। নেক্সট ডে জানা যায় চামিও শুটে আছে, মেকআপ করাচ্ছে। এখানে দেখানো হয় তার চাইল্ডহুড ট্রমা। তার মম তার ড্যাডকে মেরে ফেলেছিল, এমনকি মেয়ের হাত দিয়ে বার্থডে কেক খাইয়ে। এই ট্রমা তাকে তাড়া করে বেড়ায়। ডোরেমি আবার সামনে আসে, বলে তুমি এটারই যোগ্য, কিচ্ছু পারো না, তোমার বডি আমাকে দাও। তার ভেতরে স্প্লিট পার্সোনালিটি জেগে ওঠে। সে এখন আর চামিও নয়, ডোরামি হয়ে গেছে। এইটা প্রথমবার নয়, প্লেনেও এমনটা হয়েছিল। কুরুসুয়া তাকে জাগাতে এসেছিল। ডোরামি সুযোগ বুঝে কুরুসুয়াকে কিস করেছিল। সেই থেকে কুরুসুয়া আপসেট ছিল। এখন হুজুন দেখে তার লাইব্রেরিতে কেউ এসেছে। সে গিয়ে দেখে চামিও বসে আছে। হুজুন বলে, কি চাও তুমি? তোমার বাড়ি গেলে কথা বলো না, এখন আমার বাড়িতে ঢুকে এসেছো কেন? সে বলে, চামিও পাগল ছিল, আমি না। আমি ভালোবাসার ভিক্ষা চাই না, আমি মানুষ মেরে ফেলি। হুজুন বুঝে যায় সে ডোরামির সঙ্গে কথা বলছে। তো হুজুনের তো বিশ্বাসই হচ্ছিল না চামিও যা কিছু বলছিল। তার মনে হচ্ছিল সে হয়তো ভুল ভাবছে। আর অ্যাক্ট্রেস তো সে খুব ভালোই ছিল, এখন সে ডোরামি হওয়ার নাটক করছে। হুজুন বলে, তোমার কোনো কথাতেই আমার বিশ্বাস নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, আমি এটা মানতে পারছি না। কিন্তু সে তো চামিও ছিল না যে একদম সোজা হয়ে তার কথা মেনে নেবে। সে ছিল ডোরামি, যে নিজের কথা মানিয়ে নিতে খুব ভালো করেই জানতো। সে বাইরে দাঁড়িয়ে থাকে, তারপর সুযোগ পেলে আবার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ঢুকেই জলের মধ্যে কিছু মিশিয়ে দেয় আর তার বাড়ির মধ্যেই লুকিয়ে থাকে। এই জলটাই আমাদের হিরো খেয়ে নেয়। এটা খেতেই তার বুক ধড়ফড় করে ওঠে। এতক্ষণে ডোরামি তার সামনে এসে বলে, যখন আমি ঘুম থেকে উঠি তখন বেশিরভাগ সময়ই চামিহি হয়েই থাকি, আর আমি এটা চাই না। তুমি আর চামিহি এক বাড়িতে একা থাকো, কারণ আমি তোমাদের দুজনের সম্পর্ক শেষ করতে এসেছি। আর এটা শুনে হুজুনের ঘুম চলে আসে। সে সোফায় শুয়ে পড়ে। নেক্সট মর্নিং সে অবাক হয়ে যায়। হুজুনের মনে হচ্ছিল হয়তো সে অ্যাক্টিংই করছে। সে ভাবতে থাকে, চামিও কতদূর এগিয়ে গেছে। সে আমার চলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, এটা তো একেবারে লিমিট ক্রস করে গেছে। এখন সে যখন শুয়ের সেটে পৌঁছায় তখন সেখানে সে দেখে চামিও দাঁড়িয়ে আছে, আর সে ড্রেস ফেরত দিতে এসেছে। শুটের ড্রেস পরেই চামিও সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু এখানে তার পকেট থেকে একটা পেজ বের হয়, একটা ছেঁড়া পেপার। আর চামিওর কিছুই মনে ছিল না এটা কোথা থেকে এসেছে। ইনফ্যাক্ট এটা সেই পেপারই ছিল যেটা আগের দিন লাইব্রেরিতে বসে ডোরামি পড়ছিল। তার এক্সপ্রেশনগুলো দেখেই হুজুন বুঝে যায় যে কাল রাত্রে যে এসেছিল সে সত্যিই ডোরামি ছিল। তার স্প্লিট পার্সোনালিটি আছে। আর ডোরামি শুধু এতটাই করেনি, বরং সে জায়গায় জায়গায় গিয়ে নিজের শখও পূরণ করত। সে সেই সব কাজ করতো যেগুলো চামিহি কখনোই করতে পারত না। যেমন তার আঙ্কেলের ছেলের বাড়িতে নিউবর্ন বেবি হয়েছে, যার জন্য চার্চে একটা পুজো চলছিল। সে সেখানে একদম বিন্দাস স্টাইলে এন্ট্রি নেয়। তারপর নিজের আঙ্কেল আর আন্টিকে অনেক কথা শুনিয়ে দেয়, যে এই কথাগুলো চামিহি কখনোই বলতে পারতো না। সে সেখানে অনেক বোম ফাটিয়ে দিয়েছিল, তবে তাদেরকে গালি দেয়নি, কারণ অফকোর্স সে চার্চে দাঁড়িয়েছিল। ডোরামি যতই খারাপ আর চালাক হোক না কেন, তার একটা বটম লাইন তো ছিলই, যেটা সে কখনোই ক্রস করতো না। এদিকে একদিকে সে হুজুনকে পাগল করে রেখেছিল, আর অন্যদিকে কুরুসেয়াকে দেখানো হয় মনে হচ্ছিল সেও চামিহির প্রেমে পাগল হয়ে গেছে। তার বোল্ডনেস তার খুব পছন্দ হয়েছিল। কুরুসুয়া তার সাথে দেখা করার জন্য এক জায়গায় আসে আর বলে, তুমি আমার সাথে এমন কি করে করতে পারলে? তুমি আমাকে প্রমিস করেছিলে, তাহলে আমাকে ডাকলে না কেন? কমপক্ষে একটা এক্সপ্লেনেশন তো দাও, তুমি আমার সাথে এমন ডিল কেন করলে? এটা শুনে চামিও খুব চিন্তায় পড়ে যায়। সে বলতে থাকে, এসব কি হচ্ছে আমার সাথে? তাদের দুজনের ভাষা একে অপরে বোঝা যেত না, কিন্তু ইশারার ভাষা, তার মাঝে মাঝে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তারা কিছুটা কথা এক্সপ্রেস করতে পারত। এখন চামিও খুব চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে এইসব ডোরামিই করছে। আমার সাথে খুব অদ্ভুত বিহেভিয়ার হচ্ছে, অনেক কথা আছে যেগুলো আমার মনে থাকে না। আর পরের দিন কিছু মানুষ আমাকে এমন এমন কথা বলে যেগুলো আমি করিই নি। আর হুজুনও অনেকক্ষণ ভাবার পরে বিশ্বাস করে যে সত্যিই ডোরামি তার বাড়িতে এসেছিল। তারপর হঠাৎ তার চামির একটা কথা মনে পড়ে যায়। সে সবসময় তাকে বলতো, ডোরামি হচ্ছে সেই মানুষ যে আমার মাইন্ডের ভেতর আছে, আর আমি চাই সে যেন না জিতুক, আমি যেন জিতি। তুমি আমার জেতার জন্য আমার সাইডে থাকবে তো? আর এই কারণে হুজুন একটা ডিসিশন নেয়। তাদের শো সামনে ইটালি পর্যন্ত চলার কথা ছিল,
সে আগে পার্টিসিপেট করবে না ভেবে নিয়েছিল, কিন্তু এখন সে ইতালি পৌঁছে যায়, কারণ সে চায় না ডোরামি জিতুক, সে চায় চামহি জিতুক। সামনে ডোরামি বসেছিল, তাকে দেখেই সে বলতে থাকে, বলেছিলাম না চামহির পেছনে আসবে না, তাহলে তার পেছনে পেছনে এখানে পর্যন্ত কেন চলে এসেছো? সে খুব চঞ্চল স্বভাবের ছিল, তাই যখনই হুজুন তার সামনে আসতো সে তাকে ডার্লিং ডার্লিং বলে রাখতো। আজও যখন সে তার সাথে লাঞ্চ করছিল তখন সে অনেক শপিং করেছিল, এত বেশি যে তার কার্ড লিমিটেই শেষ হয়ে গেছিল। হুজুন তাকে বলতে থাকে, এসব টাকা চামির ইনকাম করা, এটা তারই টাকা, তুমি এভাবে বেকার খরচা করতে পারো না। তারপর সে তাকে একটা জায়গায় নিয়ে যায় একটা বাহানা করে, কারণ ডোরামি তো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতো না, তাই হুজুন সব এক্সপেন্সিভ ড্রেসগুলো শপে ফেরত দিয়ে দেয়, আর রিটার্নের টাকা চামির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু ট্রান্সফার হতে 3 দিন লাগবে। ততদিন সে আর শপিং করতে পারবে না, কারণ তার কার্ডের লিমিট ওভার হয়ে গেছে। এখন হুজুন তার সঙ্গে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে আর তার দুর্বলতা জানার চেষ্টা করে, আর কথা বলতে বলতে ডোরামির কাছ থেকে একটা বড় কথা বের করেও নেয় যে যখন আমরা খুব বেশি স্যাড অথবা খুব বেশি হ্যাপি হই তখন আমাদের পার্সোনালিটি ট্রান্সফার হয়ে যায়। এখন হুজুন সেই চেষ্টাই করছিল তাকে ইমোশনাল করার, যাতে তার ভেতরে চামিও বাইরে আসে, আর শেষ পর্যন্ত এতে হুজুন সফল হয়। কিন্তু ঠিক তখনই ডোরামি আর একটা চালাকি করে, সে কুরোসেকেও সেই জায়গার ফটো সেন্ড করে আর তাকে সেখানে ডেকে নেয়। এখন যখন চামিও ফিরে আসে তখন সে ভাবতে থাকে, এটা কি, এখানে কুরুসেয়া কেন দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে হুজুনও দাঁড়িয়েছিল। সে যেন তাদের দুজনের মাঝে স্যান্ডউইচ হয়ে গিয়েছিল। এরপর ফাইনালি তাদের ইটালির শুটিং শুরু হয়ে যায়। এখানে চামিও একটা ল্যাঙ্গুয়েজ বলছিল, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কিছু ওপেরা লিরিক্স ছিল, কিন্তু সে তো অবাক হয়ে যায়, এগুলো তার মনে আছে কিভাবে? এর উত্তর হলো হুজুনে তাকে এসব মুখস্থ করিয়েছিল সেই সময় যখন সে ডোরামি ছিল। অফকোর্স তারা একই মানুষ ছিল, তাই তাদের মেমোরিজও একে অপরের সাথে ওভারল্যাপ করতো। ডোরামি যা কিছু মনে করিয়েছিল চামিও সেটাই বলতে পারত। এটা তাকে সন্দেহ ফেলে দেয়। সে তার ফোন চেক করে, তার গ্যালারিতে অনেক ফটো ছিল যেগুলোর কথা তার একেবারেই মনে নেই। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গতকাল সারাদিন চামিও অনেক মজা করেছিল। ডোরামি হয়ে সে কুরোসাওয়ার সাথেও আউটিংয়ে গিয়েছিল, সে তাকে নিজের সাথে ডিনারে নিয়ে গেছিল। শুধু তাই নয়, সে হুজুনকেও অনেক বিরক্ত করছিল। কখনো তার সাথে স্ন্যাক্স খেতে যেত, কখনো ড্রিঙ্ক করতে শুরু করত। এইভাবে সে নিজের মনের অনেক কথা বলে ফেলেছিল। সে সেখানে কিছু শপিংও করেছিল আর একটা ক্যাপ পরেছিল। পরের দিন যখন চামিও দাঁড়িয়েছিল তখন হুজুন খুব অদ্ভুত ফিল করছিল। তার মনে হচ্ছিল, আমার লাইফে আসলে কি হচ্ছে? আমি খুব সিরিয়াস মানুষ ছিলাম, আর আমার সাথে যেন সবকিছু একটা খেলা হয়ে গেছে। এরপর একসময় ডোরামি তাকে বলে, শুধু এখানেই আমি নাটক করছি তা নয়, এর থেকেও বেশি মজার কাজ আমি করেছি। সে বলতে থাকে, আমি চার্চে আঙ্কেলের বাড়িতে গিয়েছিলাম আর চার্চে দাঁড়িয়ে তাদের সব কথা শুনিয়েছি। যখন তারা চামিহুকে কষ্ট দিয়েছিল তার সব বদলা আমি নিয়েছি। এ কথা শুনে হুজুন তাকে খারাপ কিছু বলে না, বরং তাকে শাবাশি দেয় আর বলে, কখনো কখনো তোমার জন্য আমার দয়া হয়। কিন্তু ডোনামি সঙ্গে সঙ্গে বলে, আমার উপর দয়া করো না, আমি খুবই অত্যাচারী। একদিন তো সে একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে শুটিং এ দাঁড়িয়েছিল আর সেখান থেকে কুরুসের ক্যামেরা চুরি করে নিয়ে আসে। এ কথা যখন হুজুন জানতে পারে সে অবাক হয়ে বলে, এসব কি নাটক করছো? আগে তো শুধু দুষ্টুমি ছিল, এখন তো তুমি চুরিও করা শুরু করে দিয়েছো। কিন্তু ডোরামি হেসে বলে, আমি তো ফেরত দেওয়ার জন্য চুরি করেছি, তাহলে এটা হারিয়ে যাবে। ওটার সাথে কুরুসের খুব অ্যাটাচমেন্ট আছে, আর যখন চামিও সেটা ফেরত দেবে তখন তাদের দুজনের বন্ড অনেক স্ট্রং হয়ে যাবে। আর আমি তাকে ওপারে যাওয়ার টিকিটসও দিতে যাচ্ছি। আমি চাই তাদের দুজনের বন্ড খুব ভালো হোক, আর তোমার সাথে তার সম্পর্ক একেবারেই শেষ হয়ে যাক। ডোরামি বলতে থাকে, তুমি তাকে অনেক কষ্ট দিয়েছো, 2-3 বার তুমি তাকে রিজেক্ট করেছো, এর কারণেই তো আমাকে আসতে হয়েছে। প্রথমে তার চাইল্ডহুডের ট্রমা, তারপর তোমার দেওয়া ট্রমা। তুমি যদি তার লাইফ থেকে চলে যাও তাহলে শান্তি আসবে আর সে খুব খুশি থাকতে পারবে। হুজুন বেচারা কি করতো, সে ডোরামির থেকে মুক্তি পেতে চাইতো, কিন্তু মনের ভেতরে ভেতরে সে জেলাসও ফিল করছিল। হুজুন চামিকে চোর হিসেবে ধরা পড়তে দিতে চাইছিল না, তাই সে ক্যামেরাটা একটা জায়গায় গিয়ে রেখে দেয়। এরপর সেটা চামহি পেয়ে যায়। ফাইনালি সে চোর হওয়ার থেকে বেঁচে যায়,
কিন্তু তার মন খুব খারাপ হয়েছিল। আজ যখন সে আরোরা দেখে তখন তার পুরনো ভালোবাসার কথা মনে পড়ে যায়। সে খুব ইমোশনাল হয়ে পড়ে, আর সেই ইমোশনাল হতেই আবার অন্য পার্সোনালিটি চলে আসে। এখন সে ডোরামি হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তাকে একবার কাঁদতে আর একবার হাসতে দেখে কুরুসা কিছুতেই বুঝতে পারছিল না। সে অবাক হয়ে ভাবতে থাকে, মনে হচ্ছে কখনো আমার সামনে এক মানুষ থাকে আর কখনো আর এক মানুষ থাকে, যদিও দুজনেই চামহই ছিল। তাই সে চুপচাপ তার পেছনে যেতে শুরু করে। কিন্তু এখানে তো ডোরামি ছিল। সে ঘুরে তাকে দেখে আর একটা সিগন্যাল দেয়, যেটা মুভির মধ্যে ডোরামির সিগনেচার মুভ ছিল। এটা দেখে সে বুঝে যায় এটা ডোরামি, এটা চামহি নয়। অন্যদিন হুজুনের জন্য একটা সাইন ছিল। যখনই ডোরামি আসতো সে তাকে ডার্লিং বলে ডাকতো। এটা শুনে সে বুঝে যেত রেড ফ্ল্যাগ অন হয়ে গেছে। আর ডোরামি তাকে একটা সিক্রেট বলে। আসলে চামহির মম একজন মার্ডারার, আর তিনিই তার ড্যাডকে মেরেছিলেন। শুধু তাই নয়, সে তার মেয়েকেও মারতে চেয়েছিল। কিন্তু সবকিছু জানার পরেও চামহি সবকিছু লুকিয়ে রেখেছিল, নিজের ভেতর চাপা দিয়ে রেখেছিল। কিন্তু আমি তো জানি, কারণ আমি তো তার অল্টার ইগো। কিন্তু তবুও মানুষের কাছে সত্যিটা একসময় জানা হয়ে গিয়েছিল, আর সেই কারণে তার ফ্যামিলি তাকে এত ঘৃণা করত। তাদের মনে হতো যেমন মা তেমন মেয়ে। যদি মা একজন কিলার হয়, সে নিজের হাজবেন্ডকে মেরে ফেলতে পারে, তাহলে তার মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে। এসব কথা শুনতে শুনতে সে বড় হয়েছে। এতক্ষণে ডোরামি খুবই ইমোশনাল হয়ে যায়। সে হুজুনকে হাক করে আর বলে, আমি চাই আমি তার লাইফ থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই। আমি চাই সে শান্তিতে বাঁচুক, কিন্তু তার একটা কন্ডিশন আছে। তুমি তাকে ছেড়ে দাও। যখন তুমি তার লাইফ থেকে চলে যাবে, তাকে গুড বাই বলবে, তখন আমিও তার লাইফ থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাব। একদিন সব কালিগস একসাথে ডিনার করছিল। সেই সময় হুজুন ডোরামির সাথে হাঁটছিল, আর হাঁটতে হাঁটতে তারা সেই জায়গায় চলে এসেছিল। কিন্তু হুজুন তাড়াতাড়ি ডোরামিকে নিজের কোটের মধ্যে লুকিয়ে নেয় আর তাকে লুকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কলিগরা সেই সিন দেখে ফেলে। তারা ভাবতে থাকে, মিস্টার হুজুনের তো চাইল্ডহুড ইতালিতেই কেটেছে, তাহলে হয়তো তার কোনো ইটালিয়ান গার্লফ্রেন্ড আছে। পরের দিন শুটিংয়ে চামিও এই কথাটা শুনে ফেলে। তার মনে খুব কষ্ট হয়। সে ভাবতে থাকে, রাতে সে নিজের গার্লফ্রেন্ডের সাথে ঘোরে, আর আমাকে রিজেক্ট করতে 2 মিনিটও সময় লাগেনি। বলেছিল পুরনো প্রেম থেকে মুভ অন করতে পারছে না, আর এখন এত তাড়াতাড়ি লাইফ পার্টনারও বেছে ফেলেছে। এভাবেই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এদিকে শোয়ের শুটিং চলতেই থাকে। কুরুসো আর চামিহের পেয়ার খুব ভালোই চলছিল। এবার তাদের পরের শুটিংটা একটা ওয়াইনারিতে হওয়ার কথা ছিল। আগের ওয়াইনারিতে ওর প্রবলেম হচ্ছিল, তাই নতুন একটা অ্যারেঞ্জ করা হয়। আর সেটা আর কারণ নয়, হুজুনের মমের ওয়াইনারি ছিল। নেক্সট ডে সেখানে ওয়েডিং ইভেন্ট হওয়ার কথা ছিল। তার আগে তাদের শুটিং শেষ করতে হবে। ওখানে কেউ জানতো না যে উনি হুজুনের মম, কিন্তু তার মম খুব এক্সাইটেড ছিল অনেক বছর পরে নিজের ছেলের সাথে দেখা হবে বলে। আসলে মা ছেলের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই কারণে তাদের কোল্ড ওয়ার চলছিল। কিন্তু এখন সেই কোল্ড ওয়ার শেষ হওয়ার সময় হয়ে গেছে। শুটিং শেষ হওয়ার পর তারা কিছু ফটো দেখছিল। সেখানে চামি হুজুনের আঙ্কেলের ফটো দেখে। ধীরে ধীরে সব লিঙ্কস কানেক্ট করে। সে বুঝে যায় এই ওয়াইনের ওনার আসলে হুজুনের মম। সে খুব খুশি হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার ছেলের সাথে দেখা করেছেন? আমরা তো আপনাদের একসাথে দেখিনি। তার মম বলে সে হয়তো খুব বিজি। এরপর চামিও তাকে এয়ারপড খুলে দেয় আর বলে, ক্যামেরাতে দেখুন, সে আপনাকে দেখছে। তারা দুজন হ্যালো হাই করে, আর সবার সামনে সিনটা খুব অকওয়ার্ড হয়ে যায়। তারপর হুজুন এসে নিজের সব রাগ চামির উপর ঝাড়ে। চামিও বলে, আমার কি করে জানা থাকবে যে মা ছেলের মধ্যে ঝগড়া চলছে? যাই হোক, এখন তোমাকে মমের সঙ্গে দেখা করতেই হবে। তিনি তোমার জন্য খাবার বানিয়েছেন। কিন্তু হুজুন বলে, তুমিও আমার সাথে যাবে আর সেই খাবার খাবে, কারণ আমার মম রান্না করতে জানে না। আমি কেন একা টর্চার সহ্য করব? তুমিও সেই খাবার খাবে। এ সময় তারা একটা হ্যান্ডসাম ইটালিয়ান ম্যানকে দেখতে পায়। চামিও বলে, কাল তো এই লোকটারই বিয়ে, তাহলে সে ভেতরে কেন যাচ্ছে? তার ভেতরে গিয়ে দেখে সে হুজুনের মমের সাথে দাঁড়িয়ে আছে। তার মমের হাত একটু পুড়ে গিয়েছিল। সে সেটা চেক করছিল, কিন্তু হুজুর এটা দেখে ভুল বোঝে আর সাথে সাথে তার সাথে ফাইট করতে শুরু করে। শেষে মম এসে ফাইট থামায় আর বলে, এই লোকটাই তোমার ফিউচার ড্যাড। আমি কাল এর সাথেই বিয়ে করছি। এটা শুনে মা ছেলের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। মনের সব জমে থাকা কষ্টগুলো বের করে দেয়, যেগুলো তারা কখনো বের করতে পারেনি।
তার মা বলে, আমি তোমাকে কিভাবে বলতাম? তুমি কি কখনো আমার কল রিসিভ করেছো? তোমার আঙ্কেলকে বলেছিলাম। তিনি কি তোমাকে এই মেসেজটা কনভে করেননি? কিন্তু আঙ্কেল তো মনে হয় সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিল। ওয়েল, শেষমেশ এই উত্তেজনার মধ্যে ওদের একে অপরের অনেক রাগ বের হয়ে যায়। আর এখানে চামি ইচ্ছে করে পড়ে যায় যাতে তাদের মনোযোগ ঘোরানো যায় আর তারা যেন ঝগড়া না করে। এখন এই ব্যাপারটাও হুজুনও বুঝে যায়। সে তাকে বলতে থাকে, শুধু অভিনয় করতেই তো পারতে, নিজেকে আঘাত কেন করলে? কিন্তু চামি বলে, অ্যাটলিস্ট তোমার আর তোমার মায়ের কোলবাদ তো শেষ হয়েছে, আমার আঘাত বৃথা যায়নি। আসলে হুজুনের মা তার বাবার থেকে অনেক ছোট ছিল, তিনি তার স্টুডেন্ট ছিলেন। আর তারপর তাদের লাভ স্টোরি শেষটা খুব খারাপ হয়েছিল, ওরা দুজন আলাদা হয়ে যায়। চামড়ি থেকে হুজুনের ফোনে ইতালিয়ান ভাষায় একটা মেসেজ এসেছে। সে সেটা পড়ার চেষ্টা করছিল, কিন্তু ধরা পড়ে যায়। সে খুব খারাপ চোর ছিল। এদিকে হুজুন মনে অনেক কষ্ট নিয়ে একটা ডিসিশন নিয়ে ফেলেছিল, চামড়িকে ছেড়ে দেওয়ার। সে তাকে বলতে থাকে, আমি চাই তুমি তোমার জীবনের সব গ্লোরি দেখো, যার তুমি স্বপ্ন দেখেছিলে। হুজুন জানতো যদি তার ভেতর ডোরামি থাকে তাহলে সে কখনোই সফল হতে পারবে না, আর তার এই অসুখ একদিন না একদিন সবার সামনে আসবেই। সে চাইতো তার ভেতরে ডোরামি চলে যাক। এর জন্য হুজুন তাকে বাই বলে আর সেখান থেকে চলে যায়। এরপর আসে সেই শুটের দিন, যেটা আমাদের গল্পের একদম শুরুতে দেখানো হয়েছিল। আজ ছিল তাদের লাস্ট ডে। আর এখানে ফাইনালি কুরুসাওয়া আমাদের হিরোদের প্রেমে পড়ে যায়। কুরুসা সবার সামনে নিজের প্রমিস রাখে আর চামিউকে লাভ কনফেস করে। এই কথা শুনে চামিউ একদম চমকে যায়, আর হুজুন তার সাথেই কানেক্টেড ছিল। চামিউ তাকে বলে, আমি কি উত্তর দেবো, তুমি বলো না, তুমি তো আমাকে চেনো। হুজুন একদম প্রফেশনাল ভাবে বলে, তোমার যা ইচ্ছা সেটাই উত্তর দাও, আমি শুধু ট্রান্সলেট করে দেব। এই কথা শুনেই বেচারি চামিউর মন খুব খারাপ হয়ে যায়, তার হার্ট ব্রোক হয়ে যায়। চামিউ বলে, তোমার দরকার নেই। তারপর সে ইংলিশে উত্তর দেয়, তোমার সাথে কাজ করে আমি ভীষণ খুশি, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং অ্যান্ড আই হ্যাভ দ্য সেম ফিলিংস ফর ইউ। এটা শুনে হুজুন যেন স্তব্ধ হয়ে যায়। সবাই চলে যায়, কিন্তু সে এখনো স্টুডিওতে বসেছিল। একজন ক্রু মেম্বার ছিল সেখানে, যে তাদের কেমিস্ট্রি খুব ভালো করেই বুঝতো। সে আজ একটা চাল ছিল। সবাই চলে যাওয়ার পর সে ক্যামেরায় হুজুনের রিয়াকশন রেকর্ড করে নেয়। ওদিকে কুরুসাওয়ার ম্যানেজার তাকে বলে, মানে চামিও আপনাকে পছন্দ করেছে? কিন্তু কুরুসাওয়া বলে, না, আমি তো অনেক আগেই রিজেক্ট হয়েছি। আজ মনে হয় সে নিজেই রিজেক্ট হয়েছে। কুরুসাওয়া খুব স্মার্ট ছিল, সে বুঝে গিয়েছিল উত্তর দিতে গিয়ে সে নিজের থেকে বেশি কষ্টে ছিল। আর ইন্টারপ্রিটার মিস্টার তার খুব কাছের মানুষ, এটাও সে জানতো। শো শেষে কুরুসাওয়া তাকে টিকিট দেয় আর তারা একসাথে অপেরা দেখতে চায় ভিআইপি সিটে। কিন্তু সেখানে গিয়ে তার কিছু মনে পড়ে যায়। সে বাইরে বেরিয়ে যায় আর সেখানে ম্যানেজারের সাথে দেখা হয়। ম্যানেজার তার হিল দেখে বলে, সেদিন যখন আমরা ডিনার করেছিলাম তখন আমরা হুজুনের গার্লফ্রেন্ডকে দেখেছিলাম, তার হিল তোমার মতোই ছিল, তার হিল আপনার মতোই ছিল। এটা শুনে চামিও বুঝে যায় ডোরামিই ছিল সেই গার্লফ্রেন্ড। এই হিলস লিমিটেড এডিশন আর তার কাছেই আছে। চামিও এই শখেই দাঁড়িয়েছিল, ঠিক তখনই এক ক্রু মেম্বার তাকে একটা ফুটেজ পাঠায় আর মেসেজ করে, আপনি যখন কথা বলতেন তখন আপনার ভয়েস আর এক্সপ্রেশন হুজুরের স্ক্রিনে দেখতে পেত। তাই আমি ভাবলাম যদি সে আপনাকে দেখতে পায় তাহলে আপনারও অধিকার আছে তাকে দেখার। চামিও দেখে লাভ স্টোরি শেষ হওয়ার পর হুজুন কত কাঁদছিল। এরপর তার সব পুরনো স্মৃতি ফিরে আসে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত ডোরামি যেসব কথা তার সাথে বলতো, আজ আবার সব স্মৃতি সামনে চলে আসে। সে মনে করে কিভাবে ডোরামি সবসময় হুজুরের সাথে ছিল আর তার অন্য কোনো গার্লফ্রেন্ড ছিল না। আর ডোরামি শর্ত দিয়েছিল, যদি তুমি তার জীবন থেকে চলে যাও তবেই আমি তোমাকে ছেড়ে দেব, না হলে সে সারা জীবন এই অসুখে ভুগবে। সব জানার পর চামিও খুব কাঁদে আর খুব দুঃখী হয়ে যায়। যখন সে চলে যেতে যাচ্ছিল তখন হুজুন তাকে দেখতে আসে। চামি বলে, আমার সব জানা হয়ে গেছে, তুমি ডোরামির সাথে যে সময় কাটিয়েছিলে। হুজুন অবাক হয়ে যায়, কারণ ও জানতো যে এইসব মেমোরি মুছে যাবে। কিন্তু চামি বলে, কিভাবে মুছবে, এই স্মৃতিগুলোতে তো তুমিই আছো। এরপর হুজুন তাকে কিস করে। এখন ভয় পেয়ে পালিয়ে গেলে চলবে না, না তোমাকে বাঁচতে দেবো না আমি নিজে বাঁচবো। এইটাই সময় আমাদের ইমোশনগুলো বুঝে নেওয়ার। ওয়েল, এখন ফাইনালি চামিও আর হুজুন এক হয়ে গিয়েছিল। বাট সবসময় চামির একটা ভয় ছিল যে ওর জীবনে যেটাই ভালো থাকে সেটা সবসময়ের জন্য হারিয়ে যায়, যেন তারা দুজন আলাদা হয়ে না যায়।
কিন্তু এখানে হুজুন তাকে বলতে থাকে, যদি আলাদা হওয়ার হয় তাহলে হয়ে যাব, কিন্তু আমরা কালকে চিন্তা করব না, আমরা শুধু প্রেজেন্টে বাঁচবো। আর প্রেজেন্ট এটাই, আমি তোমার আর তুমি আমার। এটা শুনেই চামিও খুব খুশি হয়ে যায়। তারপর হুজুন তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ইটালিতে তার নিজের একটা বাড়ি ছিল, যে এই সময় বন্ধ পড়েছিল। আর সেই বাড়িটাও একদম অ্যান্টিক টাইপের ছিল, 100 বছরেরও বেশি পুরনো। এখানে সে তার জন্য কুকিং করতে থাকে, আর চামিও ব্লো ডাই করছিল। কিন্তু হঠাৎ তাদের বাড়ির ওয়্যার খারাপ হয়ে যায় আর লাইট চলে যায়। আর এইখানেই তাকে প্রোটেক্ট করতে করতে হুজুন একটু রোমান্টিক হয়ে যায়। আর আমাদের হিরো হিরোইন একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। অন্যদিকে আমাদের কুরোসাওয়াকে দেখানো হয়, তাকে খুব স্যাড দেখাচ্ছিল, কিন্তু তবুও স্ট্রং হওয়ার অ্যাক্টিং করছিল। অ্যাকচুয়ালি সে জানতো চামিও হুজুনকে লাইক করে ফেলেছে। আর সেই সময় যখন অপেরার বাইরে দাঁড়িয়ে সে কাঁদছিল, সে তাকে জোর করে ভেতরে নেয় না, বরং বলে, অপেরা তুমি অন্য কারোর সাথে এনজয় করো, এখন চাও আর তাকে মেনে নাও যাকে তুমি সত্যিই ভালোবাসো। কুরোসাওয়ার ক্যারেক্টারটা খুব অ্যামেজিং ছিল। আর এর সাথেই চামের জীবনে সবসময় যেমন হয়, নতুন ট্রাভেল আসবেই, এবারও চলে আসে। সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু হয়ে যায়। আর সেটা ছিল, সে নাকি একটা ম্যারিড ছেলেকে রেট করছিল, যেটা ছিল তার ফার্স্ট বয়ফ্রেন্ড সম্পর্কে, যে এখন একটা জাপানিজ মেয়েকে বিয়ে করেছে। আসল সত্যি ছিল ওই ছেলেটাই চামিওকে চিট করেছিল, কিন্তু লোকজন এটাকে উল্টোভাবে দেখাচ্ছিল, যেন জাপানিজ মেয়েটার বাচ্চা তার বয়ফ্রেন্ডের, আর তারা দুজন ম্যারিড ছিল। চামিওকে এমনভাবে দেখানো হচ্ছিল যেন সে তাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। এসবের জন্য তার ইমেজ খুব খারাপ হয়ে যাচ্ছিল। সবাই চিন্তায় পড়ে যায়, কারণ তার নেক্সট প্রজেক্ট ছিল রোম্যান্টিক ড্রামা, আর এখন তার ইমেজ একদমই ফিট হচ্ছিল না। এইসবের জন্য তাকেও অনেক সমস্যায় পড়তে হয়। শেষে চামিও ঠিক করে তার এক্স বয়ফ্রেন্ড আর তার ওয়াইফের সাথে দেখা করবে। তার এক্স বলে, আমি সব এক্সপ্লেন করতে রেডি, আমি এটাও বলবো তুমি চিটার ছিলে না, চিটিং করলেও সেটা আমি করেছিলাম। এদিকে সোশ্যাল মিডিয়াতে 8 এপ্রিলে একটা ফটো ভাইরাল হয়, যেটা সে জাপান থেকে পোস্ট করেছিল, পরে ডিলিট করে দেয়। সেই ফটোতে সাইড পোস্ট ছিল, আর সেই পোজে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে হুজুরের মতো লাগছিল। সবাই ভাবতে থাকে এটাই সেই ছেলে, তাই তার উপর হাউস ব্রেকারের অভিযোগ পড়ে। এখন তাদের পুরো ইনভেস্টিগেশন শুরু করে নিজেদের ক্লিন করার জন্য। এদিকে শিনো সেই ফটো দেখে, 8 এপ্রিল ডেট, আর সেই আইসল্যান্ড দেখেই বোঝা যায় কিছু একটা গর্বত্ব আছে। সে বোঝা যায় এই ছিল হুজুর। সাইড পোজে দেখে সে চিনে ফেলেছিল। এখন সবাই চামিওকে বিরক্ত করতে থাকে। সে ভাবতে থাকে, যদি লোকজন আমার এক্সপেরিয়েন্সে পৌঁছে যায় তাহলে আমার কারেন্ট বয়ফ্রেন্ডের কি হবে, তারা আমাদের লাইফ নষ্ট করে দেবে। চামিও চায় না হুজুনকে মিডিয়া ফেস করতে হোক, তাই চামিও বলে, 1 মাস সময় দাও, আমি সব ঠিক করব, তারপর আমরা দেখা করব। অনেকদিন পর হুজুন যখন লাইব্রেরিতে থাকে, সে দেখে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ডোরামির মতো ড্রেস পরে। সে ডোরামি হওয়ার অ্যাক্টিং করছিল, কিন্তু হুজুন 1 মিনিটে চিনে ফেলে। সে বলে, তুমি 100 বার ডার্লিং বললেও এই স্টাইল ডোরামির না। হুজুন বলে, তুমি চাও আমি তোমাকে ছেড়ে চলে যাই কারণ ডোরামি ফিরে এসেছে, কিন্তু এটা কখনোই হবে না। এরপর চামিও সব অ্যাক্টিংয়ে জল ঢেলে দেয়। সে মেনে নেয়, হ্যাঁ এবার সে সত্যিই অ্যাক্টিং করছিল, ডোরামি আর কখনোই ফিরে আসেনি, যেমন সে বলেছিল, সে একেবারেই চলে গেছে। শেষে চামিও সব ঠিক করে নেয়। এক্স তার ওয়াইফের সাথে সব ক্লিয়ার করে, সোশ্যাল মিডিয়াতে প্রুফ দেয়, কন্ট্রোভার্সি শেষ হয়ে যায়। কিন্তু তারপরে সে টিমের কাছেও দুঃখ প্রকাশ করে যে আপনাদের সবাইকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এর পাশাপাশি আমি কুরুশিয়ার সামনেও লজ্জিত, কিন্তু তারা জানায় কুরুশিয়া আপনাকে পুরোপুরি সাপোর্ট করেছে। জাপানে বসেও সে আপনার জন্য মিডিয়া হ্যান্ডেল করছিল। এটা শুনেই সে অনেক কৃতজ্ঞ বোধ করে। সবসময় চামের মনে হতো কুরুশিয়া আই লাভ ইউটা শুধু স্ক্রিপ্টের জন্যই বলেছিল, কিন্তু সে জানতো না যে সেটা সত্যি ছিল। এখন সে খুবই লজ্জিত ছিল। সে মনে মনে ভাবতে থাকে, কিভাবে জিজ্ঞেস করব, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? কিন্তু এবার কুরুশিয়া নিজেই বলে, হ্যাঁ আমি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি। অন্যদিকে আমাদের দেখানো হয়েছে হুজুনও ট্রেনে বসে বুসান যাচ্ছিল, অ্যান্ড সেখানে তার পাশে সিটে এসে সিন বসে। এবার সে সিনের কাছে থেকে পালাতে চাইছিল না, কারণ সে তাকে ভুলে এখন এগিয়ে গেছে। তার জীবনে আরেকজন এসেছে যে তার লাইফে খুবই মূল্যবান। একদিকে সে সিনের সাথে সব ক্লিয়ার করছিল, অন্যদিকে চামিও কুরুশিয়ার সাথে। হুজুন তাকে বলে, কিভাবে আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, কিন্তু তখন খুবই এম্বারেস ফিল হয়েছিল যখন জানতে পারি তুমি আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড।
অনেকটা সময় আমি এই প্রথম ভালোবাসাতে আটকে ছিলাম, বাট এখন ফাইনালি আমি মুভ অন করে গেছি। সিন বলে, হ্যাঁ, এখন আমি তো তোমার বৌদি হতে যাচ্ছি না, কিন্তু আমার জীবনেও একজন এসেছে যে আমাকে সত্যিই ভালোবাসে। এখন ফাইনালি সেই দিন আসে যখন হুজুনের ওপর থেকে সব বোঝা নেমে যায়। সে আর সিন নিজের নিজের পথে এগিয়ে যায় অ্যান্ড চিরদিনের জন্য একে অপরকে বিদায় জানায়। ওদিকে চামিও তার শোয়ের জন্য বেস্ট উইশেস পায় অ্যান্ড তারপর সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। এখন তারা দুজন একসাথে স্টার দেখছিল। এখানে চামিও বলে, এখানে এত ভালোভাবে স্টার দেখা যায় না। আমি এমন এক রাতে স্টার দেখতে চাই যেখানে পুরো আকাশ জুড়ে শুধু স্টারই থাকবে। হুজুন হেসে বলে, হ্যাঁ, এমন একটা জায়গা আছে যেখানে আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। অন্যদিকে সিনকে দেখানো হয় যে তার ফ্রেন্ডের সাথে বসে হাসছিল। সে বলে, আমি মুভ অন করে ফেলেছি অ্যান্ড আমি নতুন একটা বয়ফ্রেন্ডও পেয়ে গেছি। আর ঠিক তখনই সে পেছনে এসে দাঁড়ায়। সে ছিল ম্যানেজার ইয়ং। সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে অ্যান্ড সিনও খুব খুশি হয়ে যায়। এখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জানা যায় চামিও আসলে অ্যাডাপ্ট করা মেয়ে। তার আসল বাবা মা ছিল না, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সত্যিটা এখানেই শেষ নয়। যখন তার আন্ট বলে, আমরা তোমাকে ঘৃণা করি কারণ তোমার চেহারা একদম তোমার মায়ের মতো, ঠিক সেই সময় হুজুন একটা ছবি দেখে, ছোট্ট সাময়ী অ্যান্ড তার মা। আর তার মা একদম ডোরামির মতো দেখতে ছিল। এই সত্যিটা জানতে চামিও হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। তার মনে পড়ে যায় তার চাইল্ডহুড, তার মা যে নিজের হাজবেন্ডকে মেরে ফেলেছিল এবং তাকে বিষ খাওয়াতে চেয়েছিল, কিন্তু চামিও বাঁচতে চেয়েছিল আর তাই জন্য সে বারান্দা থেকে লাফ দিয়েছিল। যখন তার জ্ঞান ফেরে হুজুন তাকে বলে, আর একটা সিক্রেট আছে তুমি যেটা জানো না, তোমার বাবা মা মরে যায়নি, তারা এখনো বেঁচে আছে নিজেদের আলাদা জীবনে। মানে যে মেয়েটা নিজেকে এতদিন অনাথ ভাবতো সে আসলে অনাথ ছিলই না, সেটা তার হ্যালুসিনেশন ছিল। আর ডোনামি সে আর কেউ না, তার নিজের মা। এখন ফাইনালি সে সিদ্ধান্ত নেয় যে তার মায়ের সাথে দেখা করবে। হুজুন বলে, আমাকে সাথে নিয়ে চলো, কিন্তু সে বলে, না, এটা আমার লড়াই, আমি ফিরে আসবো। অ্যান্ড ফাইনালি সবকিছু ক্লিয়ার হওয়ার পর সে ফিরে আসে, একদম সিম্পল অ্যান্ড হাসি খুশি একটা মেয়ে হয়। এখন তারা আবার একসাথে স্টার দেখছিল। জামি বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি খুব হ্যান্ডসাম, আমি তোমাকে খুব মিস করেছি। অ্যান্ড আমাদের হিরো হুজুন এক মুহূর্ত দেরি না করে সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এর সাথেই এই স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।